এই ভিডিওর বিষয়বস্তু হলো মৃত্যুর পর আমাদের সঙ্গে কি ঘটানো হয়। কি ঘটানো হয়, কিভাবে এই জগতে সৃষ্টিকর্তা যিনি আছেন, যিনি এই জগৎটাকে চালান, তিনি কিভাবে আমাদের সঙ্গে বঞ্চনা করেন, আমাদের প্রতারিত করেন, আমাদের এক ধরনের বন্দি করেন, এবং কেন মৃত্যুর পরে সাদা আলো দেখা যায়, এবং বিভিন্ন জায়গায় কেন বলা হয়েছে এই সাদা আলোর মধ্যে বিলীন না হতে। এটা আমাদের জানা উচিত এই জীবদ্দশায় থাকতে থাকতে, কারণ এর পেছনে আছে একটা গভীর ফাঁদ। আপনারা শুনতে চলেছেন এমন একটি রোচক ভিডিও যেটা হয়তো জীবনে এই ধরনের টপিক আপনি জীবনে শোনেননি। চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করবেন, আর আপনি এই ধরনের ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন পৃথিবীর যে কোনো দেশ থেকে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর যদি আপনি ন্যায্য মূল্যে রেকি, লামাফেরা, এঞ্জেল থেরাপি ইত্যাদি হোলিস্টিক হিলিং থেরাপির ক্লাস আপনি শিখতে চান, তাহলেও আপনি এখন যে বর্তমানে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এইটি হলো দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে, আপনারা প্রথম খণ্ডটিও দেখে নেবেন। শুরু করছি ভিডিও, সঙ্গে থাকুন। তাহলে আজকের আলোচনার বিষয়, কালকে আমরা শেষ করেছি, যে আমরা যে সাধারণ ধ্যান ধারণা রাখি যে আমাদের জন্ম মৃত্যু সবই বিধাতা নিয়ন্ত্রণ করে, ঈশ্বর নিয়ন্ত্রণ করে, তারপর আমরা জীবনে যে পাপ পুণ্য করব সেগুলো তিনি নিয়ন্ত্রণ করেন এবং সেই মাফিক উনি শাস্তি দেন, এবং কর্মফলের চক্রে আমাদের বারবার পৃথিবীতে আসতে হয়, বিভিন্ন রকমের আমরা কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করি। তারপরে ছোটবেলা থেকে টেস্ট, নয় স্কুলে টেস্ট, নয় জীবনে টেস্ট, নয় কলেজে টেস্ট, সব সময় আমাদের কৃতি হতে হবে। সব সময় লাইফটা কম্পিটিশনের মধ্যে দিয়ে, ইঁদুর দৌড়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। সে গ্রামের কৃষক হোক, জঙ্গলে থাকা মানুষ হোক, মানে সবাইকে একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হবে। সব সময় জীবনের জন্য সংগ্রাম করতে হবে। একটা টেস্ট শেষ হলো আর একটা টেস্ট শুরু হয়ে যাচ্ছে। বারবার পরিস্থিতি খারাপ আসছে সামনে, আমাকে বলা হচ্ছে যে আমায় কোনো পূর্বকর্মের ফল হিসেবে আমি সেটা পাচ্ছি, বা ভগবান তার প্রেমবশত আমাকে টেস্ট নিচ্ছে। তো এত টেস্ট কেন নেওয়া হয় সেটা আমরা গতকাল জেনেছিলাম, যে অ্যাকচুয়ালি এগুলো কোনো ঈশ্বর প্রদত্ত গুণ নয়। ঈশ্বর কিন্তু অমর, অমরের সন্তান অমর হয়, রাজার সন্তান রাজা হয়, বাঘের বাচ্চা বাঘ হয়। ঠিক আছে, ঈশ্বর যেমন মরে না, জন্ম নেয় না, তেমনও তার সন্তানও জন্ম নিতে পারে না, মরতে পারে না। তার মানে এই যে মাঝখানে যে ব্যাপারটা আমাদের সঙ্গে ঘটে, যেটাকে আমরা খণ্ড জীবন বলি, 80 বছর, 90 বছর, 110 বছর, 60 বছর, 50 বছরের যে জীবনটা, সেইটা হলো একটা আর্টিফিশিয়ালি জেনারেট করা একটা কম্পিউটারের সফটওয়্যার প্রোগ্রাম, যেটাকে হ্যাক করে আমাদের স্পিরিটটাকে সেখানে ধরে রাখা হয়েছে, এবং আমাদের অজান্তেই আমাদের জন্ম মৃত্যুর চক্রান্তে ফেলে আমাদের একান্তর, মানে একের বেশি জন্মান্তরের মধ্যে দিয়ে আমাদের পাস করতে হচ্ছে, বাধ্য করছে। কেউ বিশ্বাস করে জন্মান্তর আছে, কেউ বিশ্বাস করে জন্মান্তর বলে কিছু হয় না, একটা জীবনের পরেই বিধাতা তার সময় মতো তাকে শাস্তি বা পুরস্কার প্রদান করে থাকে। তো কালকেও সেই বিষয়টা নিয়ে বলেছিলাম যে জীবনটা যদি একটা পরীক্ষা হয়, তাহলে যে শিশুটা 30 সেকেন্ড জন্ম নেবার পরেই মারা গেল, আর যে বাচ্চাটা 80-90 বছর অবধি পৃথিবীতে বেঁচে ছিল, তো প্রথম বাচ্চাটার ক্ষেত্রে কোনো কর্ম করার খারাপ বা পুণ্যফল অর্জন করার কোনো জায়গাই রইল না। আবার দ্বিতীয় জনের ক্ষেত্রে জায়গা, সে হয়তো সারা জীবনে অতদিন না বাঁচলে হয়তো কোনো খারাপ কাজও করতো না। আবার কাউকে বস্তিতে জন্ম দেওয়ার জন্য, নেগেটিভ পরিবেশে জন্ম দেওয়ার জন্য তার সম্ভাবনা বেড়ে গেল খারাপ কাজের দিকে যাওয়ার। আবার কেউ প্রথাগত একটা সংস্কারগত জীবন পাওয়ার জন্য তার জীবন বেঁচে গেল যে খারাপ পথে না যাওয়ার এবং পুণ্যফল অর্জন করার। এই যে তাহলে বৈষম্য ক্রিয়েট করা হলো, যে কাউকে যদি প্রথমেই একটাই জন্ম হয়, যারা জন্মান্তরবাদ মানে না, যদি একটাই জন্ম হয়, তাহলে এরকম ভিন্ন জায়গায় তাকে প্লেস করা হয় কেন? তাকে তো একটা সমান প্ল্যাটফর্ম দেওয়া উচিত যদি জন্ম একটাই হয়, কিন্তু সেটা দেওয়া হয় না। তার মানে সবসময় কিছু একটা প্রি ডেটা থাকে। প্রি ডেটা কীরকম? যেমন কেউ দেখবো 5 বছর বয়স থেকে খুব সুন্দর তবলা বাজাচ্ছে, যেটা 50 বছর ধরে যে কেউ শিখে অত ভালো বাজাতে পারছে না। তো এই যে প্রি ডেটা, এইটাই হলো কার্মিক কানেকশন, যেটা আমাদেরকে এই জগতে আবদ্ধ করে। এবং আমাদের যত স্পিরিচুয়াল লিডার এসছে, যত জ্ঞানী পুরুষ এসছে, যত ভগবান তুল্য মহাবতার এসছে, তারা সবাই মানুষকে শিখিয়েছে ভালোবাসো, প্রেম করো, তাদের প্রচুর জ্ঞানের কথা বলেছে, কি করে মুক্তি পেতে হয়, কি করে ধ্যান করতে হয়, কি করে সাধনা করতে হয়, সব বলেছে। কিন্তু তারা কেউ এই কথাটা স্বীকার করেনি যে আমরা কিন্তু বন্দি অবস্থায় রাখা আছি, এবং আমরা হলাম জেলের কয়েদি। যেমন আমাদের পোলট্রি ফার্মে আমরা যেমন মুরগি উৎপাদন করি,
মুরগিকে যেমন আমরা তার মাংস এবং ডিম দিয়ে আমাদের সমাজ শক্তি অর্জন করে এবং পরিপুষ্ট হয়, তেমনি আমাদেরকে যে পালন করে, মানে যে জগতের স্রষ্টা, সে আমাদের ইমোশনের নেগেটিভ এনার্জিকে ভক্ষণ করে তারা বেঁচে থাকে। কিরকম ব্যাপারটা বলে রাখি, দুটো জিনিস আছে, একটা হলো পরমেশ্বর, অনাদি শক্তি, আদি শক্তি, পরম তত্ত্ব, আর একটা হলো ভগবান। ভগবান বলতে পারেন, যদি কোনো এন্টিটি হয়, ভগবান বলবো না, মানে গড বলা যেতে পারে ইংলিশে। ভগবান শব্দটার পঞ্চতত্ত্বের বিশেষে মানে হয়। যদি গড বলা হয়, গড কিন্তু একটা এন্টিটি। এন্টিটি মানে হলো একটা মানে চেতন জীব বলা যাবে না, কিন্তু যার বুদ্ধি, মন, অহংকার আছে, কিন্তু তার মধ্যে চেতনা নেই। ঠিক আছে? আর এরা খুব ইন্টেলিজেন্ট হয়, এবং এরা যখন দেখলো যে সৃষ্টির যে অনাদি তত্ত্ব আছে, পরম তত্ত্ব, সেটা থেকে তারা বঞ্চিত। এদের কাছে কিন্তু প্রাণ আছে, কিন্তু এদের কাছে আত্মাও আছে, কিন্তু এদের কাছে স্পিরিট নেই। স্পিরিট আমরা কালকে পড়েছিলাম, গতকালকের ভিডিওটা যারা দেখেননি, যদি ইউটিউবে কেউ দেখছেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশানে প্রথম লাইনের পরেই দেওয়া আছে অল ভিডিও লিঙ্কস অফ দিস ভিডিও। সেখানে ক্লিক করলে আপনি সবকটা ভিডিও পেয়ে যাবেন। আর আপনি যদি আমার প্লেলিস্টেও যান, স্পেশাল প্লেলিস্টের মধ্যে সবকটা খণ্ড আছে। তো আপনারা কালকে জেনেছেন যে স্পিরিট হলো পরম তত্ত্ব। পরম তত্ত্ব বোঝার জন্য অনেকটা টাইম লাগবে। পরম তত্ত্বের আমি ব্যাখ্যা গত বছর একটা ভিডিও সিরিজ বানিয়েছিলাম, প্রায় 4টে ভিডিও ছিল, টোটাল মিলিয়ে 7-8 ঘন্টার ভিডিও। ওখানে আমরা যে পরম তত্ত্ব বা ব্রহ্মণ আছে তাকে বোঝার চেষ্টা করেছিলাম। ঠিক আছে? সেই ক্লাসটা পুনরায় আরেকবার প্রয়োজন হলে ভবিষ্যতে নিয়ে নিতে পারি। এবারে ব্যাপারটা হচ্ছে, তার কাছে স্পিরিট নেই। এই ধরনের এন্টিটিগুলো আমাদের থেকে শক্তি অর্জন করে, কারণ আমাদের মধ্যে স্পিরিট আছে। স্পিরিট হলো এমন একটা শক্তির সোর্স, যেটা অনন্ত শক্তির সোর্স। যেমন একটা সাগর থেকে সাগর তুলে নিলেও সাগরই পড়ে থাকে। সাগর কোনোদিনও কিন্তু খাল, বিল, জলাশয় রূপান্তর হবে না। আপনি একটা সাগর থেকে যতই জল তুলে নেন, সে কিন্তু পুনরায় সাগরই থাকবে। সেরকমই আমাদের এন্টিটিরা, আমাদের এনার্জি ফিল্ডে যারা বাঁচে, তারা চায় যে তারা যে এই ঘেরাটোপটা বানিয়েছে, যেখানে অমর অক্ষয় ঈশ্বরের সন্তানের এরকম দুর্দশা করা যেতে পারে যে তাকে একটা ছোট্ট ছোট্ট জীবনচক্রে ফাঁসিয়ে তাকে বিভিন্ন রকম কষ্ট সময় সময়, এবং তাকে বিভিন্ন রকম টাস্কিং দেয়া হয়। কি টাস্ক? না, তুমি বড় হবে, পড়াশোনা করবে, সমাজের কল্যাণ করবে, ভালো মানুষ হয়ে থাকবে, সময় ট্যাক্স পে করবে, গভর্নমেন্টকে মানবে, নিয়ম শৃঙ্খলা মানবে, রিলেশনশিপ কী করে হ্যান্ডেল করতে হয় শিখবে, সংসার কী করে করতে হয় শিখবে, বাজার কী করে করতে হয় শিখবে, বিজনেস কী করে করতে হয় শিখবে, চাকরি কী করে করতে হয় শিখবে, পড়াশোনা কী করে করতে হয়, কোনো রিসার্চ কী করে করতে হয়, বৈজ্ঞানিক গবেষণা কী করে করতে হয়, পলিটিক্সের আলোচনা, পলিটিক্সের নিষ্কর্ষ বা কোনো গভীর তত্ত্ব জীবনে আলোচনা করতে কী করে হয়, সেগুলো তুমি শিখবে। আপনি এটা শিখলেন গত 20, 30, 40 বছর ধরে মেহনত করে, হঠাৎ একদিন তারিখ এলো, মরে গেলেন। মরে যাওয়ার পর এই সিস্টেমটা কি করবে, এইটাই আজকে আমি পড়াবো, যে মরার পরেও এরা ছাড়ে না। মরার পরে আপনার যে সোল থাকে, সোলটাকে ট্র্যাপ করা হয়, স্পিরিটকে কোনোদিনও কিন্তু ট্র্যাপ করা যায় না। সোলটাকে ট্র্যাপ করে, সোলের মাঝখানে, স্পিরিটটা ডিমের মাঝখানে যেমন কুসুমটা থাকে, তেমনই সোলের মাঝখানে স্পিরিটটা কিন্তু আবদ্ধ অবস্থায় থাকে, এবং সে একটা আইডেন্টিটি ক্যারি করার জন্য সে নিজের প্রকৃত স্বরূপ বুঝতে পারে না, কারণ ওর ওপরে একটা, কুসুমের ওপরে একটা সাদা পর্দা থাকে, যেটা তার ব্যক্তিগত যে কুসুমত্ব সেটাকে প্রকাশ হতে দেয় না। এবারে সেই এন্টিটিরা কি করে, আবার তাদের রিসাইকেল হাবে নিয়ে যায়, যেখানে রিসাইকেল করা হয় তাকে, তাকে পুনরায় বোঝানো হয়, এবং তার পূর্বের সমস্ত মেমোরি, যেটা সে সাধনালব্ধ মেমোরি, যেটা সে শিখেছিল কী করে রিলেশনশিপ হ্যান্ডেল করতে হয়, কী করে করতে হয়, কী করে সে করতে হয়, ম্যাক্সিমাম ডিলিট করে দেয়। কারণ সেজন্যই প্রত্যেকবার জন্ম নেবার পর ছেলে মেয়েদের ABCD অ ক খ শিখতে হয়। বুঝতে পেরেছেন? একে চন্দ্র দুয়ে পক্ষ প্রত্যেক জন্মেই শিখতে হচ্ছে, মানে যদি ধরে নিই এটা ইউনিভার্সাল, অ আ ক খটা যদি ইউনিভার্সাল হয়, তো তাকে একই জিনিস তাকে বারবার শিখতে হচ্ছে, একই স্ট্রাগল তাকে অনন্ত জীবন ধরে করতে হচ্ছে। তাকে বলা হচ্ছে সাধনা করো, তাকে বলা হচ্ছে পুণ্য করো, তাকে বলা হচ্ছে এই করো সেই করো, তারপর কোনো একটা পাপ দিয়ে তাকে আবার ক্যারি ফরওয়ার্ড করে দিচ্ছে নেক্সট বার্থে।
এই যে ঝামেলাটা, এই যে মৃত্যুর পরেও যে ঝামেলাটা, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে অ্যাকচুয়ালি এরা করেটা কি, মৃত্যুর পরেও ছাড়ে না কি করে। আমরা কিছু গবেষক আছে, আমার ব্যক্তিগত কোনো এখানে এক্সপিরিয়েন্স নেই, কিছু গবেষক আছে যারা এনডিইতে এক্সপেরিমেন্ট করেছে। এনডিই মানে হলো নিয়ার ডেথ এক্সপেরিমেন্ট। ওখানে ওরা কিছু তথ্য দিয়েছে যেটা সম্বন্ধে আজকে আমরা জানবো। যখন একটা ব্যক্তির মৃত্যু হয় তখন তার সামনে একটা আলোর টানেল আসে। এটা হলো একটা রূপকথার টানেল কেউ এঁকেছে হয়তো, কিন্তু এইরকমই কিছু একটা সমকক্ষ আসে। এটার একটা ভিডিও প্রতিলিপিও পেয়েছি, জানি না এই ভিডিওটা চালালে আমার মানে কারো কপিরাইটের জন্য ভিডিওটা ব্যান করবে কিনা। তা আমি ভিডিওটা ছোট করে চালাচ্ছি, সময় সময় একটু কেটে কেটে, যাতে আপনি ভিডিও রিপ্রেজেন্টেশনটা ভালো আছে। সাউন্ডটা অফ করে দিই ভিডিওর, করে চালাই। এই ভিডিওটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন চন্দ্রা ব্যানার্জি, সুপর্ণা চক্রবর্তী ভিডিও? বাস, ওকে। এ দেখুন, এটা একজনের ধরুন নিয়ার ডেথ টাইম, তার কাছে বিভিন্ন রকম কল আসতে থাকে এবং সে বডি ত্যাগ করে। এবার তার কাছে একটা হাতছানি আসে, যা হাতের একটা ইমপ্রিন্ট দেখাচ্ছি, এই দেখুন। এটা চলছে, তার কাছে এরকম একটা টানেল অফ লাইট এসে ধরা দেয়। এবার টানেল অফ লাইটটা যখন এসে ধরা দেয়, সেখানে সে কিছু তার প্রিয়জনের আকৃতি বা অবয়ব দেখতে পায়, যা যে তাকে ছেড়ে তার আগেই চলে গেছে। এবং সে যদি কোনো প্রিয়জন না থাকে, তার যদি কোনো দেবতার প্রতি আশ্বাস থাকে, তাহলে সে দেবতা রূপ নিয়ে আসে। সে যদি নিরাকার ঈশ্বরের পূজা করে বা নিরাকার ঈশ্বরের বিশ্বাস করে, তাহলে নিরাকার ঈশ্বরের মতো জ্যোতিস্বরূপ কিছু এন্টিটি আসে এবং তাকে হাত দেখানো হয়। সে একটা হাত দেখতে পায়, মানে হাতছানি যাকে বলা হয়, যে এই আলোর কক্ষপথে তুমি চলে এসো। এবং তাকে সমস্ত কিছু, তার যে প্রিয়জনেরা তাকে ঘিরে ধরে এবং তাকে আশ্বাসন দেয়, তাকে খুব ভালো ফিলিং করায়। এবং ভালো ফিলিং করানোর পর তার যে দেবতা বা সে যে ধর্মের নিরাকার ঈশ্বরে বিশ্বাসী, সেই শক্তি তার সঙ্গে কথা বলে এবং তাকে আশ্বাস দেয়। এইখানে ব্যাপারটা হলো, এখানে সবাই একটা নোট করে নিন, তারা কিন্তু আপনাকে টেনে নিয়ে যেতে বাধ্য করতে পারে না। তারা আপনাকে বুঝিয়ে শুনিয়ে পারমিশন করে, বুঝিয়ে শুনিয়ে আপনাকে মানে আপনার এটা নেয়, সম্মতি নেয়। উইথাউট কনসেন্ট এখানে কিন্তু আপনাকে বাধ্য করে নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? তারপরে যখন আপনি মানে ওর দ্বারা হয়ে গেলেন, তখন আপনাকে এই আলোটা একটা টানেলের মধ্যে দিয়ে নিয়ে যাবে। এই দেখুন, এরকম একটা টানেলের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে। এই টানেলটাই হলো ট্র্যাপ। এই টানেলটার মধ্যে দিয়ে যেতে যেতে আপনার যত মেমোরি আছে, যত জ্ঞান সিদ্ধি যা অর্জন করেছেন, সেগুলো সব জিরো হতে শুরু করে দেবে, পুরো কমপ্লিট ওয়াইপ আউট হয়ে যাবে। অথবা এই টানেলের শেষে ওয়াইপ আউট হবে যখন আপনি গন্তব্যে পৌঁছে যাবেন। এই জন্য এখানে লেখা আছে দেখুন নিচে, ডোন্ট গো টু দ্য হোয়াইট লাইট, ঠিক আছে? এরকম একটা লাইটের এর মধ্যে দিয়ে এবারে আপনাকে একটা জায়গায় ওয়েটিং রুমে রাখা হবে। অ্যাকচুয়ালি ওয়েটিং রুমটা আছে চাঁদে, দেখাচ্ছি। এই ছবিটা নাসা তুলেছিল
তারপরে নাসা একটা ভিডিও ছিল, সেটাকে ডিলিট করে দিয়েছে। আর সেই জন লিয়ারের যে ভিডিওটা ছিল সেটাকেও ইন্টারনেট থেকে ডিলিট করে দিয়েছে। আর এই বিষয়ে নাসা এই ছবিটা তোলার পর বেশি আর কথা বলেনি, পুরো ফাইলটাকে চেপে দিয়েছে। এই দেখুন, ভালো করে দেখুন, এই যে বৃত্তাকৃতি জিনিসটার উপর একটা টাওয়ার দাঁড়িয়ে আছে, হালকা একটা টাওয়ার দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান। এটা চাঁদের একটা ছবিতে এসেছিল। এই টাওয়ারটার ছবিও, ছায়াও পড়েছে। এই টাওয়ারটা 6 কিলোমিটার উঁচু। কোনো রকম প্রাকৃতিক কারণে 6 কিলোমিটার এত সরু উঁচু টাওয়ার একটা রুক্ষ সূক্ষ্ম গ্রহে অবস্থানটা কিন্তু কোনো স্বাভাবিক নয়। এটাকে কিন্তু কোনো অত্যন্ত শক্তিশালী সিভিলাইজেশন দ্বারা তৈরি করা ধরা হচ্ছে। এই রকম, এটা তো একটা টাওয়ার। এর আগের দিন যখন আমি ভিডিওটা পেয়েছিলাম তখন 3টে টাওয়ার ছিল, এখন সব ভিডিও যেহেতু ডিলিট করে দেওয়া হয়েছে সেজন্য আপাতত এই একটা টাওয়ার, এর পাশাপাশি আরও 2টো টাওয়ার আছে। এইটা হলো হাইলি অ্যাডভান্সড মেশিন, যেটা দিয়ে রিসাইকেল করার জন্য সোলকে ট্র্যাপ করা হয় পৃথিবীর মধ্যে থেকে। যখনই কোনো একটা ব্যক্তি তার এই ফিজিক্যাল বডিকে ত্যাগ করে, তখনই তার এই এই যে যন্ত্রটি দেখছেন এ সেই টাইমটা নির্ধারণ করে রাখে, এবং তারপরে হলোগ্রাম প্রজেক্টের মতো ঠিক একটা আলোর তৈরি মানুষের মতো আপনার প্রিয়জন, আপনার আরাধ্য দেবদেবী সমস্তকে পাঠিয়ে আপনাকে বুঝিয়ে সুঝিয়ে এর রেডিয়েশন ফিল্ডের মধ্যে সম্মতিক্রমে আপনাকে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর এটা আপনাকে অ্যাবজর্ব করে নেয়, টেনে নেয় চাঁদে। এবং চাঁদে যখন যান সেখানে আপনার ব্রেন ওয়াশিং হয়, আপনাকে বোঝানো হয় যে আপনি কোন কাজটা এখনো করতে পারেননি, কি করতে পারেননি, কি করা উচিত ছিল, কোথায় কোথায় পাপ করেছেন, কোথায় কোথায় পুণ্য করেছেন, কাকে কাকে কষ্ট দিয়েছেন। আচ্ছা, ওকে কষ্ট দিয়েছেন, ঠিক আছে, এই জন্মে গিয়ে ওনার থেকে আপনি কষ্ট ভোগ করবেন, তাহলে পাপটা মুকুব হয়ে যাবে। উনি এবার জন্মে আপনাকে একটু টর্চার করবে, ঠিক আছে? তো আপনি তখন বললেন যে হ্যাঁ সবই ঠিক আছে। তখনও কিন্তু আপনার আগের জন্মের সব জ্ঞান আছে। টানেল অফ লাইট কিন্তু সবসময় পুরো মেমোরি নষ্ট করে দেয় না। টানেল অফ লাইট শুধু আপনার বুদ্ধিমত্তাটাকে কমিয়ে দেয়। এবার আপনি যেই ওখানে হ্যাঁ 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 এভরিথিং হ্যাঁ 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 করতে থাকলেন, এইগুলো কোথা থেকে উঠে এসছে বলুন তো? এই তথ্যগুলো যারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করে আবার বেঁচে ফিরে এসছে, মৃত্যুর খুব কাছাকাছি চলে গেছিল কোনো কারণে, শারীরিক অসুস্থতা বলুন বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে, তারা তাদের ম্যাক্সিমাম পার্সন সেম জিনিসকে দেখেছে। এবং যারা রিমোট ভিউয়ার্স হয়, তাদের একটা সাইকিক এবিলিটি থাকে, তারাও কিন্তু দেখতে পায়। তো তাদের একটা জট ডাউন করা থিওরি আমি এখানে বলছি। বইয়ের সাপোর্ট অবশ্যই আমি দেবো, যেখান থেকে আমি রেফারেন্স নিয়েছি। আগে পুরো গল্পটা বলে নিই যাতে আপনারা বুঝতে পারেন, কারণ বইয়ে অত্যন্ত ক্রিটিক্যাল ভাষায় লেখা আছে। তো যখন আপনি কনভিন্সড হয়ে যান, হ্যাঁ ঠিক আছে চলুন, তখন আপনাকে এক ধরনের পেছনে লাথি মেরে পৃথিবীতে ফেলে দেয়, বোকা বানিয়ে। আর যখন আপনাকে ফেলে দেয় তখন আপনার মেমোরি থেকে পুরো মেমোরিটাকে ওয়াইপ আউট করে দেয়, যে আপনাকে কি ঋণ শোধ করতে হবে, কার থেকে ঋণ শোধ করতে হবে, কোন ফল ভোগ করতে হবে, কোন ফল ভোগ দিতে হবে, সব নিয়ে নেয়। তখন আপনি একটা ব্ল্যাঙ্ক মেমোরি নিয়ে পৃথিবীতে আসেন। তখন মনে হয় যে এই ব্যক্তিটা আমাকে জন্ম থেকে বিরক্ত করছে কেন, এই ব্যক্তিটা আমাকে জন্ম থেকে ভালোবাসে কেন, এই ব্যক্তিটা আমার জীবনে উপকার করতে কোথা থেকে এলো। তখন কোনো কিছু খেয়েই পান না, কিন্তু এক একটা কানেকশন তৈরি হতে থাকে, এরকম করে জীবন চলতে থাকে, স্ট্রাগলের পর স্ট্রাগল জীবন। এবার কি হয়, ধরুন এই যে পার্সনগুলোকে আপনাকে, আপনি যদি একজন স্পিরিট বিইং হন, মানে যার মধ্যে স্পিরিট আছে, সবার মধ্যে স্পিরিট নেই, সেটা আমি অনেক আগে অনেক ভিডিও আমি বলেছি। আমি সেটা দেখাচ্ছি আর একবার। শ্রীকৃষ্ণ কিন্তু ইনডাইরেক্টলি বলেছিল এই কথাটা ভগবদ গীতায়, ইনডাইরেক্টলি, সরাসরি বলেনি। যে সবার মধ্যে কিন্তু স্পিরিট নেই। এইটার যারা যারা আমার পুরানো ক্লাস করেনি, একদম নতুন, তারা লিখে নিন চ্যাপ্টার 7 শ্লোক নাম্বার 4, চ্যাপ্টার 7 শ্লোক নাম্বার 4 ভগবদ গীতায়। এখানে কি বলেছে? আর্থ, ওয়াটার, ফায়ার, স্পেস, মাইন্ড, ইন্টেলেক্ট, ইগো, দিস 8 আর দ্য কম্পোনেন্টস অফ মাই মেটেরিয়াল এনার্জি। দেখুন, আর্থ মানে পৃথিবী, ওয়াটার জল, ফায়ার আগুন, এয়ার বাতাস, স্পেস মানে শূন্যস্থান, মাইন্ড মানে মন,
ইন্টেলেক্ট মানে বুদ্ধিমত্তা, আর ইগো মানে হলো অহম সত্তা। এই 8টা গুণ আমার জড় গুণ। জড় মানে হলো মেটেরিয়াল, মেটেরিয়াল মানে হলো পদার্থ গুণ, মানে এটা হলো আমার জড় গুণ। ঠিক আছে? এই 8টা জিনিস যদি কারো মধ্যে থাকে, তাহলে সেও কিন্তু জড়গুণ সমৃদ্ধ জীবিত হতে পারে। কেন জীবিত হতে পারে? জীবিত এই কারণেই হতে পারে, কারণ তার মধ্যে মন থাকবে, তার মধ্যে বুদ্ধিমত্তা থাকবে, এবং তার মধ্যে ইগো মানে সে আমি হিসেবে নিজেকে শনাক্ত করতে পারবে। ইগো মানে হলো যে আমাকে নিজেকে নিজে শনাক্ত করতে পারে। তার মানে এটা কোনো ইট পাথরের কথা বলছে না, তাই না? ইটের কোনোদিনও দেখেছেন যে আমি ভাব আছে, বুদ্ধিমত্তা আছে, একটু সরে বসলো বৃষ্টি হচ্ছে বলে? ইট হতে পারে না, এটা জড় পদার্থের কথা বলা হচ্ছে না। এটা হলো এমন একটা গুণ যেটা জীবিত পদার্থের মধ্যেও থাকতে পারে। এমন অনেক জীবিত শক্তি বা জীবিত জীব আছে যাদের মধ্যে এই সবকটাই আছে। পৃথিবী তত্ত্ব আছে মানে চামড়া, জল আছে রক্ত, ফ্লুইড, ফায়ার আছে মানে শরীরে উষ্ণতা, এয়ার মানে শ্বাস নেয়, স্পেস মানে শরীরের মধ্যে যে গঠনটা, মাইন্ড মানে মন, ইন্টেলেক্ট মানে বুদ্ধিমত্তা, আর ইগো মানে হলো নিজেকে শনাক্ত করার ক্ষমতা। এইগুলো দিয়ে একটা জীব তৈরি হতে পারে। কিন্তু এই 8টা গুণ যার মধ্যে আছে, সে হলো আমার জড় এনার্জির অংশ। জড় মানে হলো মেটেরিয়াল এনার্জি। ঠিক আছে, এর পরের শ্লোকে কি বলছে দেখুন। আগের যে 8টা বলেছে, 8টা যে গুণ দেখলেন, ওটা হলো আমার ইনফিরিয়র এনার্জি। ইনফিরিয়র মানে নিকৃষ্ট। অ্যাকচুয়ালি ইনফিরিয়র কথাটার মানে হলো নিকৃষ্ট, কিন্তু আমরা এটাকে বলতে পারি ইনফিরিয়র মানে প্রাথমিক এনার্জি। এই 8টা যে গুণ পড়লাম, এটা আমার প্রাথমিক এনার্জি। কিন্তু বিয়ন্ড ইট, বাট বিয়ন্ড ইট, কিন্তু এর ওপরে, ও মাইটি আর্মড অর্জুন, হে অর্জুন, আই হ্যাভ এ, আমার আছে আর একটা সুপিরিয়র এনার্জি, আর একটা উচ্চতম এনার্জিও আছে। দিস ইজ দ্য জীবা শক্তি, এটা হলো জীবন শক্তি, দ্য সোল এনার্জি, যা আত্মশক্তি, হুইচ কম্প্রাইজেস দ্য এম্বডিড, হুইচ কম্প্রাইজেস দ্য এম্বডিড সোলস হু আর দ্য বেসিস অফ লাইফ ইন দিস ওয়ার্ল্ড। মানে এই জগতে অনেক রকমের সৃষ্টি আছে, যার শরীরও আছে, মন আছে, বিবেক আছে, বুদ্ধিমত্তা আছে, আর ইগো আছে মানে অহম সত্তা আছে। এগুলো হলো জড় এন্টিটি। কিন্তু এরা মানুষ হতে পারে, পশু পাখি হতে পারে, অন্য রকম জীব হতে পারে। কিন্তু এ বাদ দিয়েও আমার আরেকটা সুপিরিয়র গুণ আছে, যেটা হলো জীব শক্তি বা স্পিরিট, যেটাকে বলছিলাম, যেটা পরম তত্ত্ব। এই পরম তত্ত্ব কি বলছে যে পৃথিবীতে এরাই জীবনের ভিত রচনা করে এবং এদেরকে ঘিরেই সৃষ্টি রচনা হয়। তার মানে যত সৃষ্টি রচনা হয়েছে, এই যাদের মধ্যে স্পিরিট আছে তাদেরকে নিয়েই সৃষ্টি রচনা হয়েছে। তার মানে যে মানুষগুলোর মধ্যে স্পিরিট আছে তারা বলতে পারেন জীবিত। আর যে মানুষগুলো জীবিত, বাচ্চা জন্ম দিচ্ছে, বড় হচ্ছে, সংসারে ঘুরছে বেড়াচ্ছে, চাকরি করছে, পড়াশোনা করছে, গান করছে, বাজনা করছে, ধর্মপ্রচার করছে, কিংবা গুন্ডাগর্দি করছে, বা যাই করুক না কেন, যাদের মধ্যে স্পিরিট নেই, তারা হলো জড় মানব। জড় মানে এদের কোনো রকম কর্ম হয় না, এদের কোনো কর্মফল নেই, এদের কোনো জন্মান্তর নেই, এদের কোনো সিস্টেমের বাইরে কোনো অস্তিত্ব নেই। ঠিক যেমন যদি কেউ কম্পিউটার গেম খেলে, কম্পিউটার গেমে একটা কনসেপ্ট আছে এনপিসি। এনপিসি মানে হলো, ধরুন আপনি গেম খেলছেন, আপনার ক্যারেক্টারটা গেমের মধ্যে আপনি দেখছেন, আপনি গেমটাকে, ক্যারেক্টারটাকে কন্ট্রোল করছেন। ধরুন আপনি গাড়িটা চালাচ্ছেন, কিন্তু আপনার পাশেও একটা গাড়ি চালাচ্ছে কেউ, কিন্তু সেইটাকে অন্য কোনো প্লেয়ার খেলছে না, অন্য কোনো মানুষ খেলছে না, সেটাকে কম্পিউটার নিজে খেলছে। এরকম হয় না যে কম্পিউটার নিজেই আর একটা গাড়ি হয়ে আপনার সঙ্গে রেস লাগাচ্ছে? ওই গাড়িতে যে মানুষটা বসে আছে, ওর পেছনে কোনো কিন্তু স্পিরিট বিইং নেই যে ওকে চালাচ্ছে, ওর পেছনে কম্পিউটার ওকে চালাচ্ছে। সেজন্য ওরা হলো জড় পদার্থ। ওরা সিস্টেমের মধ্যে আসে এবং ডিলিট হয়ে যায়, ওদের এতটাই অস্তিত্ব। ওরা খালি কাজ হলো ভিড় বাড়ানো। যেমন একটা সিনেমার যখন শুটিং হয়, তখন হিরোর পেছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ডান্সার নাচে ধেই ধেই করে, কিন্তু মেন ফোকাস থাকে হিরো এবং হিরোইন। ব্যাকগ্রাউন্ড ডান্সারের দিকে কেউ চেয়েও দেখে না, খালি ওদের নাচটাকে এনজয় করে। তেমনই আমাদের জীবনের বিভিন্ন ঘটনা ঘটানোর জন্য কিছু এক্সট্রা লোক লাগে, যাদেরকে কম্পিউটার দ্বারা বা এই ম্যাট্রিক্স দ্বারা ক্রিয়েট করা হয়, এবং তাদের যখন কাজ ফুরিয়ে যায় তাদেরকে
সিম্পল ডিলিট করে দেওয়া হয়, পার্মানেন্ট ডিলিট, মানে তাদের আর কোনো অস্তিত্ব নেই। কারণ তারা ম্যাট্রিক্সের পার্ট, তারা এই জগতের পার্ট, তারা স্পিরিট বিইং নয়। তাদের মোক্ষের দরকার নেই, কারণ তারা মুক্ত হওয়ার কিছু নেই তাদের মধ্যে। খোলস, খালি একটা মানে রোবোটিক মানুষ বলতে পারেন, খোলস। জগতে যত মানুষ দেখেন 100 জনের মধ্যে 90 জনের বেশি এরকমই। বুঝতে পেরেছেন? যারা স্পিরিট বিইং হয় তাদের মধ্যে এইসব ক্লাস করার আগ্রহ আসবে, তারা এইসব জানবে, তারা এগুলো ভাববে, কিছু একটা থিঙ্ক করবে। যারা জড় এ সম্পন্ন তারা করতে পারবে না। তো এইটা বুঝতে হবে যে সবাই স্পিরিট বিইং নয়। তো বুঝে গেছেন? তো ওদের উদ্দেশ্য হলো যারা স্পিরিট বিইং তাদেরকে বন্দি রাখার জন্য, তার জন্য একটা গার্লফ্রেন্ড বানানো, বয়ফ্রেন্ড বানানো, বা মা বাপ বানানো, বা ভাই বোন পরিবার বানানো, যে তাকে ঘিরে ধরবে এবং তার সঙ্গে তার ইমোশনাল কানেকশন তৈরি হয়ে যাবে, যে তাকে সময় সময় আনন্দ দেবে এবং দুঃখ দেবে। দুঃখ দিলেই কি হবে? স্পিরিট বিইংয়ের ভেতর থেকে একটা জীবশক্তির একটা প্রবাহ হবে, লোয়ার ফ্রিকোয়েন্সির, আর সেইটাই হলো এদের খাদ্য। সেজন্য এরা জগৎটাকে পোল্ট্রি ফার্মের মতো টিকিয়ে রাখতে চায়, স্পিরিট বিইংরা যাতে না মুক্ত হতে পারে, তারা সেজন্য সমস্ত রকম ব্যবস্থা সিস্টেম করে রেখেছে। এটাই হলো সার। বুঝতে পেরেছেন? চলুন আবার এই ভিডিওটায় যাই। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে স্পিরিট বিইং এর ব্যাপারটা কি হচ্ছে। এখানে একটা যখন আপনাকে হোয়াইট লাইট দেখানো হবে, হোয়াইট লাইটে না গিয়ে অপশানের জন্য ওয়েট করতে বলা হচ্ছে। যেই দিকে হোয়াইট লাইট আছে তার উল্টো দিকে বা অন্য দিকে অন্ধকারের মধ্যে দিয়ে কিছু আলো দেখা যাবে। সেই আলোর পথে খুব কম মানুষই গমন করছে, সেটাই হবে এক্সিট, অ্যাকচুয়াল এক্সিট। সেটা দিয়ে যখন গমন করতে 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 আপনি নিজেকে দেখবেন যে আপনি এতদিন এই যে জগৎটাকে এক্সপিরিয়েন্স করছিলেন, আপনি কোথাও একটা শুয়ে স্বপ্ন দেখছিলেন। এই যত জন্ম, যত জগৎ, যত দুনিয়া, আপনি জাস্ট শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিলেন এবং আপনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। সেই যে অ্যাকচুয়াল আপনি যেটা, সে ঘুম থেকে তখন উঠবে। আর এই যে আপনি বসে আছেন সংসার করছেন, এটা স্বপ্ন, সে দেখছে। এবার সে যখন জেগে উঠবে তখন সে বুঝতে পারবে যে আমি ঘুমাচ্ছিলাম। এবং সে তখন আলো দেখতে পাবে যে সে তাকে বন্দি করে রাখা হয়েছিল এখানে, এবং সে সেইটা থেকে বেরোবে এবং সে পৃথিবীতে দেখবে যে তার যত জন্মের ইমোশন, দুঃখ, জন্ম নেয়া, বাবা মা সব তার মনে আসবে। তখন সে ভয় পেয়ে যাবে প্রাথমিকভাবে, তারপরে সে বুঝতে পারবে আর কিছুই না, এটা স্বপ্ন ছিল। এ দেখুন সমস্ত স্মৃতি মনে আসছে, গাড়ি বাড়ি বাংলো সব মনে আসছে, কোথায় হসপিটালে গিয়েছিল, কি রোগে মরে গেছে, সব মনে আসছে। তারপরে মুক্ত হলো। মুক্ত যখন হলো অনন্ত বিশ্বে মিলিয়ে গেল। এটাই হলো সিস্টেম। আপাতত যতটা বোঝালাম, আপনার যদি কোনো প্রশ্ন থাকে মাইক অন করে বলতে পারেন। স্যার আমরা তো চলে গেলাম মারা যাওয়ার সময় যে বলছেন যে নিতে আসবে, যারা নিতে আসবেন আমার পরিচিত লোকেরা, তারা তো আবার জন্মে গিয়েছে কোথাও না কোথাও। না, ওটা রূপ ধরে আসে, ওটা অন্য আচ্ছা অন্য এন্টিটি। আচ্ছা, এই প্রশ্নটা খুব ভালো, এটা সবাইকে আমি মিউট করছি, একটা জিনিস দেখাচ্ছি দেখুন। আমি কালকে একটা জিনিস পড়িয়েছিলাম, প্রেডিক্টিভ প্রোগ্রামিং। যেটা অ্যাকচুয়াল হয় সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে, এটা হলো জগতের নিয়ম। আপনাকে বলি দিয়ে তখনই সার্থক, মানে আমাদের তো অ্যাকচুয়ালি বলিই দেয়া হয়, আমাদের বলি দিয়ে তখনই বলিটা কাজে লাগবে যদি আপনাকে সমস্ত তথ্য এবং সত্যটা আপনাকে আগেই জানিয়ে দেয়া হয়ে থাকে। এই যে আপনাকে আমি আগে জানিয়ে দিলাম, এটাও যেমন একটা কারণ হবে আপনার বলিকে সার্থক করার, তেমনি ওরাও আপনাকে সত্যটাকে আগে থেকেই জানিয়ে দেয়,
নয় বাচ্চার কার্টুনে, নয় সিনেমার মাধ্যমে, নয় কোনো রূপকথার কাহিনীর মাধ্যমে বা কিছুর মাধ্যমে। হলিউড এক্ষেত্রে খুবই অগ্রণী ভূমিকা পালন করে এবং সময়ে সময়ে হলিউড এমন সিনেমা বের করেছে যেটা এই টপিকের ওপরে আপনাদের কিছু সিনেমার আমি ঝলক দেখাচ্ছি, যাতে করে আপনাদের ওপর প্রেডিক্টিভ প্রোগ্রামিংয়ের ক্ষমতাটা আরও বেশি বর্তাও হয়। আচ্ছা, এই কার্টুনটা একটু আগে আমি বসে বসে দেখছিলাম, পারলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিন। হুবার ব্লু হাইওয়ে, এটা ইউটিউবে পেয়ে যাবেন। ইংলিশে কার্টুনটা, আপনি দেখলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। এখানে একটা বাচ্চাকে জন্ম দেওয়ার আগে তাকে দেখানো হচ্ছে সে জগতে কি কি ফেস করবে এবং তাকে বলা হচ্ছে তুমি কি হবে। শেষে তাকে বোঝানো হচ্ছে মানুষ নাও হতে পারে, পশু পাখি হলেও চলবে, ইত্যাদি ইত্যাদি। আপনি দেখতে পারেন এটা। এই যে স্টার ট্র্যাক বলে একটা মুভি এসেছিল, সেখানে যখন ওই ভদ্রমহিলা যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি যখন মারা গেলেন, মানে তিনি যখন মারা যাওয়ার মতো অবস্থায় আহত হয়েছেন এবং তাকে নিয়ে ডাক্তারের কাছে ছোটাছুটি করা হচ্ছে, তখন সেই অবস্থায় ভদ্রমহিলা স্বপ্নে দেখছে যে উনি একটা স্টারশিপে আছেন এবং ওনাকে ওনার বাবা, এটা বাবা ছিলেন ওনার বাবা, এসে বলছে যে এই কথোপকথনগুলো হচ্ছে যে তুমি ভয় পেও না, তুমি আমার সঙ্গে চলো, আর তুমি জীবনের এই যুদ্ধ থেকে তোমাকে আমি শান্তি দেব এবং তোমার সমস্ত রকম খেয়াল রাখবো। তুমি যেখানে যাবে সেখানে এটারনাল আনন্দ পাবে, শাশ্বত আনন্দ, যে আনন্দ কোনোদিনও শেষ হবে না। তুমি আমার সঙ্গে চলো। কিন্তু ও বলছে আমার বাবা তো সারা জীবন বলেছে সংগ্রাম করতে, লড়াই করতে, আর সেই বাবাই মৃত্যুর পরে সে বলছে মৃত্যু থেকে পালাতে বা আনন্দ করতে। এ আবার কি রকম বাবা তুমি? আমার বাবার তো নেচার তোমার মতো নয়। তখন অনেকটা কথোপকথনের পর এই ভদ্রলোককে উনি ধরে ফেলেছেন যে অ্যাকচুয়ালি এটা ওনার বাবা নয়, বাবা সেজে কেউ এসছে এবং ওনার পেছনে একটা লাইটের টানেল এসে উপস্থিত হয়েছে এবং উনি চাইছেন ওনাকে কনভিন্স করতে যে তুমি আমার সঙ্গে চলো। ওনাকে বাধ্য করতে পারছেন না, ওনাকে কিন্তু যদি নিয়ে যাওয়ার হতো টেনে নিয়ে চলে যেত, কিন্তু ফার্স্টে কনভিন্স করে। কনভিন্স যদি কেউ না হয় তাহলে কিন্তু তাকে নিয়ে যেতে পারে না। ঠিক আছে, যখন শেষমেশ দেখলো কনভিন্স করতে পারলো না, সে তখন তার রিয়েল নেচার বলল যে এখন তুমি আমার থেকে চলে যাচ্ছ, কিন্তু পরে যখন আসবে তোমাকে আমাদের কিন্তু উত্তম নারিশমেন্টের কাজে কাজে লাগবে, মানে পরিপোষণ করতে আমাদের অনেক জন্ম ধরে তোমাকে আমরা ভোগ করব, মানে পরিপোষণ করব, তোমাকে বারবার পৃথিবীতে পাঠাবো আর তোমাকে দুঃখ দিয়ে দিয়ে শেষ করে দেবো, সেই এনার্জিটা আমরা তোমার থেকে খাবো। এরকম থ্রেড দিয়ে উনি কি করলেন, আলোয় মিলিয়ে গেলেন, আর এখানে যে ডাক্তারের কাছে উনি ছিলেন জ্ঞান ফিরে এলো এবং উনি বেঁচে গেলেন। এইটা থ্রেড ছিল। তো এই সিনেমাতেও কিন্তু এই জিনিসটা দেখাচ্ছে, তার মানে যাতে করে আপনাকে সত্যটা জানানো যায় কিন্তু ছলে বলে কৌশলে। এই মুভিটা তো ইউটিউবে খুবই ফেমাস মুভি, এটা আপনি দেখে নিতে পারেন, ইউটিউবে বিনা পয়সায় দেখতে পাবেন। দে লিভ বলে এই ক্লাস শেষ হবার পরেই টাইপ করবেন দে লিভ, ঠিক আছে, দে লিভ, ইংলিশ মুভি। এটাই আপনি দেখবেন এই যে হিরো আছে এ একটা চশমা পায়, চশমাটা যেই পরে অমনি উনি জগতের বাস্তবতাকে দেখতে শুরু করে দেয়। উনি দেখছেন যে বেশিরভাগ মানুষ রোবট, আমি যে কথাটা একটু আগে বললাম, বেশিরভাগ মানুষ রোবট, কঙ্কালের মতো দেখতে, এবং বাইরে যে পোস্টারগুলো লাগানো থাকে যে এইটা কিনুন, এই ইন্স্যুরেন্স পলিসি নিন, এই ব্যাংকিং ফেসিলিটি নিন, এই এটা নিন, এই ওটা নিন, ওগুলোর পেছনে বাস্তব উনি এটা দেখতে পাচ্ছেন। কেউ বলছে তুমি এটা করতে বাধ্য, তুমি কোনো বোর্ডে লেখা আছে এটা মেনে চলো, কোনো বোর্ডে লেখা আছে এটাই করতে থাকো সারা জীবন। কিন্তু যখনই উনি চশমা খুলছেন দেখছেন ওটা ব্যাংকের বিজ্ঞাপন, অন্য কিছু লেখা আছে যে এটা করলে জীবন সুরক্ষিত হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এইটা করুন। কিন্তু যেই চশমা পরছেন আবার দেখছেন যে জিনিসটা পাল্টে যাচ্ছে এবং যেটা বাস্তব ওরা ভেতরের মেকানিজম সেটাকে উনি দেখতে পাচ্ছেন। উনি তারপরে বুঝতে পেরে যায় ওই যারা
সোললেস হিউম্যান, তারা বুঝতে পেরে যায় যে আমাদের বুঝে গেছে। তখন ওকে খোঁজা শুরু করে, ওকে পুলিশ সিস্টেম সবাই এর অংশ, তার মাধ্যমে ওনাকে ট্র্যাক করার চেষ্টা করে। শেষমেশ উনি কী করে সাকসেসফুলি ওদের যে মানে মেন টাওয়ারটা ছিল সেখানে ঢুকে গিয়ে বম্বিং করে ওটাকে ভেঙে দেয়। কিন্তু শেষমেশ হিরো মানে যেখানে ওদের ফাইনাল টাওয়ারটা ছিল ওটা ভাঙার আগে হিরোর গুলি লেগে যায় হিরোর শরীরে। হিরো মরে যাওয়ার আগে শেষ বমটা ফেলে দেয় এবং হিরো মারা যায় আর পুরো টাওয়ারটা উড়ে যায় এবং ওরাও ডিসম্যান্টেল হয়ে যায়। আচ্ছা, এই যে সিনেমাটায় যে জিনিসটা দেখানো হলো, এটা কি পুরোটাই ইমাজিনারি? মানে এটা কি পুরোটাই অবাস্তব? মানে এই জন্যই কি দেখানো হলো একটা অবাস্তব কাহিনীকে? মানে ফিকশন বলে কি কিছু এক্সিস্ট করে, নাকি যে বাস্তবটাকে আমরা জানি না সেটাকে আমরা ফিকশন মনে করি? এরকমই প্রচুর হলিউড প্রচুর সিগন্যাল দেয়, প্রচুর। এই দে লিভ বলে বইটা আজকেই দেখে নেবেন, সিনেমাটা ইউটিউবে বিনা পয়সায় পড়ে আছে, বাকিগুলোই তো পয়সা লাগবে। আচ্ছা, এই সমস্ত ফিল্মে, সমস্ত এই যত ফিল্ম আছে সবেতে এই ধরনের লাইট দেখুন, লাইটে যাচ্ছে, দেখেছেন? এটা নাইন্থ গেট বইটার নাম। প্রিজনার মানে বন্দি। আচ্ছা, আর একটা বই আমি সিনেমা দেখেছি, সেই সিনেমাটার নাম আমি খুঁজছি, দেখি এখানে আছে কিনা। হ্যাঁ, ট্রুম্যান শো। ট্রুম্যান শো আপনি 2 পয়সা দিয়ে হলেও সিনেমাটা দেখবেন, অ্যামাজন থেকে কিনে নেবেন, নাহলে ইউটিউব থেকে কিনে নেবেন। ট্রুম্যান শোয়ে ব্যাপারটা যেটা দেখানো হয় সেটা হলো একটা, যেমন আপনারা সাজবহকি কাহানি বলে যে সিরিয়ালগুলো হয়, ডেলি সোপ, রোজের এক একটা সিরিয়াল দেখেন না, যে এর গালে চড়িয়ে দিল, 4টে বিয়ে করে নিল, সেরকম একটা ডেলি সোপ একটা ডাইরেক্টর অর্গানাইজ করেছে। এবং ডেলি সোপটা খুবই ইনোভেটিভ, মানে ডেলি সোপটা বানানোর জন্য উনি একটা স্টুডিও বানিয়েছে যেটা একটা শহরের সমান বড়, একটা শহরের থেকেও বড় একটা উনি জায়গা কিনে একটা স্টুডিও বানিয়েছে। এই স্টুডিওর মধ্যে একটা বড় সাগর আছে, এই স্টুডিওর মধ্যে নিজস্ব সূর্য এবং চন্দ্র আছে, এই স্টুডিওর মধ্যে শহর আছে, এই স্টুডিওর মধ্যে প্রচুর লোক আছে। আর যে হিরো সে হলো যারা ওই মানে বিবাহের বাইরে যে মা হয়ে যায়, মানে সেই রকম অনেক মহিলারা গর্ভপাত করতে আসে, তো ওনাকে বলেছিল যে গর্ভপাত করার দরকার নেই, বাচ্চার জন্ম দাও, আমরা বাচ্চাটাকে নেব বলে যে বাচ্চার জন্ম দিল, ওকে নিয়ে গিয়ে স্টুডিওর মধ্যে রেখে দিয়েছে। এবার ওকে ওখানে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসকে মা হয়ে পাঠিয়েছে, তারপর একজন অ্যাক্টিং করে একজন বউ, একজন অ্যাক্টিং করে একজন প্রতিবেশী, এরকম ওই পুরো সেটটার মধ্যে, যেটা আপনি শহরের থেকে বড় সেট, সেটার মধ্যে কয়েক হাজার লোককে অ্যাপয়েন্ট করা আছে। সবাই জানে অভিনয় করছে, কিন্তু জন্ম থেকে বেড়ে ওঠা হিরো জানে না সে অভিনয়ের মধ্যে আছে। তার মানে এটা কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে যে যার মধ্যে স্পিরিট আছে সে জানে না যে তাকে দিয়ে অভিনয় করিয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এটাও কিন্তু একটা ইন্ডিকেশন। এবং যে ডাইরেক্টর আছে সে যখন চাঁদ ওঠে, রোজ চাঁদ কিন্তু পূর্ণিমা থাকে, যখন চাঁদ ওঠে চাঁদের মধ্যে সে বসে দেখে, মানে যে চাঁদটা ওঠে ওই নকল স্টুডিওটার মধ্যে একটা ছাদ মতো করে, বিশাল উঁচু একটা ছাদ করে সেখানে চাঁদ আর সূর্যের সিস্টেম করা হয়েছে। সকালবেলা সূর্য ডুবে গেল, সন্ধেবেলা তারপরেই চাঁদ উঠলো, ওই চাঁদের মধ্যে ডাইরেক্টর বসে বসে পুরো সিনেমাটাকে দেখে এবং দেখে যে হিরো কতদিনে বুঝতে পারবে যে সে একটা নাটকের মধ্যে আছে। তারপরে হিরোর রোজ জীবন সেম হয়, সেম ডায়লগ, সেম লোক, সেম জিনিস, সেম কিছু, সব কিছু সেম। তারপরে একটা সময় হিরোর জীবনে একটা মহিলা আসে, যেও সিনেমা করতে এসছিল একজন অ্যাক্টর হিসেবে, কিন্তু সে হিরোর অবস্থা দেখে হিরোকে কিছু বলতে চাইলো,
এবং হিরোর সঙ্গে তার প্রেম হয়ে গেল। এবার হিরো সেই মহিলাটাকে যখন ধরে ডাইরেক্টর সিনেমা থেকে বের করে দিল, যে সত্যিটা জানিয়ে দিচ্ছে, পুরো খেলাটাই নষ্ট হয়ে যাবে, তখন হিরো চেষ্টা করতে 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 সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করলো। একটা সময় পর দেখলো সমুদ্রের ওপারে কাগজের দেওয়াল, সে ভেদ করে ঢুকে গেল। তারপর সে দেখলো যে জগৎ থেকে এতদিন সে বিচ্ছিন্ন ছিল, জন্ম থেকে সে এত বছর 22-23 বছর বয়স অবধি সে একটা স্টুডিওর মধ্যে ছিল, যেই স্টুডিওটা একটা শহরের থেকে বড় স্টুডিও। সমস্ত কিছু সেখানে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছিল, এমনকি সূর্য, চন্দ্র, আকাশ, সাগর, তারা, নক্ষত্র সব ছিল তা সেখানে। সে খালি জানতো না যে কি হয়েছে। আর সবাই রিয়ালিটি শো এর মতো বাইরে থেকে যারা দর্শক, আমরা দেশবাসী, সাধারণ দেশবাসী, তারা 18-22 বছর ধরে খালি এটাই দেখতো যে ট্রুম্যান কি করছে, না জেনে জগৎটাকে কি করছে, সে কি করছে, সে কি করছে। তার মানে এই যে বাইরে যারা বসে দেখছে তারা হলো আমাদেরই মতো, যারা ফাঁসেনি, জগতের বাইরে আছে, তারা দেখছে যে আমরা কতটাই ফেঁসে থেকে জ্ঞান লাভ করছি। এই যে আপনাদের পোক করা হচ্ছে, আপনাদের যন্ত্রণা দেয়া হচ্ছে, কেউ কেউ বলছে সহ্য করতে পারি না, কেউ কেউ বলছে ভালো লাগে না, এটা কিসের লক্ষণ? কারণ আপনাকে জাগানোর চেষ্টা করা হচ্ছে, আপনাকে ডিস্টার্ব করা হচ্ছে না। কেন করা হচ্ছে? কারণ যারা বাইরে বসে আছে তারা হয়তো সেটাই দেখতে চায়। বুঝতে পেরেছেন? তারপরে যখন আপনারা জানবেন ধীরে 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 ধীরে, তারপর আপনাদেরও মধ্যে চেতনা ফিরবে এবং আপনারা অগ্রণী ভূমিকায় যাবেন। এই জন্যই করা হচ্ছে। তো ট্রুম্যান শোটাও কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আর এইগুলো সবই প্রেডিক্টিভ প্রোগ্রামিং। এইগুলো এই কারণেই দেখানো হয়, কারণ সত্যিটা আপনাকে দেখানো হবে, কিন্তু সত্যিটা আপনি জেনেও বলবেন আমি জানি না। এটাই হলো ওদের মজা। যেমন পরিষ্কার কথা, যে কোনো গেম হোক, গেমের মধ্যেই কিন্তু গেমের ক্লু থাকে, এবং যে গেম তৈরি করেছে সে গেম থেকে বেরোনোর কিন্তু রাস্তাও গেমের মধ্যে দেয়। এবার ব্যাপারটা হলো, যে না বুঝতে পারবে তার জন্য আর এক রকম, আর যে বুঝতে পেরে যাবে তার জন্য আর এক রকম, আর যে বুঝতে পেরেও কিছু না করবে তার জন্য আর এক রকম। তো এইটা হলো গেমের মধ্যে যে রাস্তাগুলোকে বলা হচ্ছে, যে এটা হলো সিস্টেম, মানে এরা এইগুলোর মাধ্যমে প্রচার করে যে অ্যাকচুয়ালি রিয়ালিটির বাস্তবতা কি। তারপর ম্যাট্রিক্স বলে সিনেমাটার ওপর আমি তো ভিডিও বানিয়েছিলাম গত বছর, ওটা ইউটিউবে আপলোড করতে দেয়নি, ওটা আমার টেলিগ্রাম চ্যানেলে আছে, সেম নাম, রেইকি মাস্টার রিকি রায়, যে স্পেলিং দিয়ে আমি ইউটিউবে চ্যানেল করেছি ওই সেম স্পেলিং যদি আপনি টেলিগ্রামের চ্যানেলটা খোঁজেন, ওখানে দেখবেন দুখানা ভিডিও আছে। দেখুন এখানেও কিন্তু টানেল অফ লাইট দেখানো হচ্ছে। দেখুন, প্রিজন ব্রেক, প্রিজন ব্রেক মানে হচ্ছে জেলকে ভেঙে বেরোনা। দেখুন এখানেও টানেল অফ লাইট। এগুলো কি শুধুমাত্র একটা জাস্ট র্যান্ডাম ছবি, অনিচ্ছাকৃতভাবে যেটা মিলছে? এ দেখুন, ডেথ টানেল, মৃত্যুর মৃত্যুর সুড়ঙ্গ। তারপর এই সিনেমাটার নাম কি? মুন। দেখুন মুন, চাঁদের কথা বলছে, দেখুন মুন কি দেখাচ্ছে, দেখুন পেছনটা দেখুন, মুনের আকৃতিটা কিরম দেখাচ্ছে, রেডিয়েশন ফিল্ডের মতো। আর একটা দেখুন মুন, পেছনে দেখুন টানেল অফ লাইট, যে হিরো আছে সে উল্টো দিকে চেয়ে আছে, টানেল অফ লাইটের দিকে চেয়ে নেই। আর এই মুনটা দেখুন সম্মোহনকারী মুন, এটার দিকেও কিন্তু হিরো চেয়ে নেই, দেখুন বিপরীত দিকে চেয়ে আছে। এটা কি জাস্ট রিউমার? আচ্ছা, লর্ড অফ ইলিউশনস, লর্ড অফ ইলিউশনস মানে হলো ছলনার রাজা। এবার যে ছলনা করে তার পেছনে টানেল অফ লাইট দেওয়া আছে। দেখুন সারোগেটস, সারোগেটস মানে হলো যে ছদ্ম, মানে যে নকল, দেখুন এর পেছনে টানেল অফ লাইট। দ্য হিপনোটিস্ট, এর পেছনে টানেল অফ লাইট। কত উদাহরণ দেখাবো আর, বুঝতে পেরেছেন? এখানে সবে টানেল অফ লাইট। দেখুন এই সিনেমাগুলো, এগুলো সব নাম টানেল, টানেল দিয়ে কত সিনেমা দেখেছেন? কেন এত বানিয়েছে? এ দেখুন, এ দেখুন এই সিনেমার নাম হলো নোয়িং, মানে জানা। এখানেও দেখুন টানেল অফ লাইট। কি বোঝাতে চাইছে, এগুলোর সিগনিফিকেন্স কি? এই দেখুন এখানে, এখানে বাচ্চাদের যে সিনেমা, বাচ্চাদের কার্টুন সোল, দেখুন সোল, টানেল অফ লাইট দেখুন পেছনে। ডিসনি সব থেকে বড়, মানে ম্যাট্রিক্সের মাথা, ডিসনির যে কার্টুনগুলো হয় সব থেকে বড় মাথা। দেখুন দেখুন এ দেখুন টানেল অফ লাইটের মধ্যে সবাই চলে যাচ্ছে কেমন, দেখুন কার্টুনের মধ্যে আছে। তার মানে বাচ্চাদেরও মাথায় ঢোকানো হচ্ছে যে তোমরা টানেল অফ লাইটে এইভাবে এলে চলে যাবে।
বুঝতে পেরেছেন? এগুলো প্রোগ্রামিং করা হয়। কারো যদি কিছু প্রশ্ন থাকে মাইক অন করে বলতে পারেন। তো সোলারটা হবে, এই ব্রিজারটা হবে। স্যার, কি? হ্যাঁ বলুন। হ্যাঁ আমি প্রশ্ন বলছি। কি করব, যত শুনছি যত জানছি এত ভালো লাগছে, কত কি যে শেখার। আর আপনি খায় তো প্রচুর মানুষ, অনেকেই তো মাস্টার মশাই হয়ে যায়, কিন্তু এই ধরনের এই লেভেলের একদম মানে এত কিছু জানানো, আপনার সান্নিধ্যে না এলে সারা জীবন ওই অজান্তে ওই গুড়ে পোকাই হয়ে থাকতো। স্যার, অসংখ্য ধন্যবাদ। স্যার আমি কারো কিছু যদি বলতে কোনো- চাই। হ্যাঁ বলুন, কি আচ্ছা, প্রশ্ন আছে? আমি প্রশ্ন না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে মৃত্যুর আগে মানে যে মারা যায় সে একটা হাতছানি পায়। হ্যাঁ, এইটা হুম। স্যার আমার একটা বাস্তব অভিজ্ঞতা আছে। এটা একদম সত্যি, এই কারণে সত্যি, 2018-তে আমার ভাই মারা যায় ডেঙ্গুতে। তো যেদিন মারা যায় সেদিন ও সকাল থেকে কাউকে বাড়ির লোকে চিনতে পারছিল না, কিন্তু যেটা আমরা লক্ষ্য করলাম যে ও বেডে শুয়ে একজনকে হাত দেখালো, বলল ঠাকুমা, বলল ঠাকুমা আমি আসছি। এইটা কিন্তু আমরা সবাই দেখেছি। যে এই যে আপনি বললেন যে একটা হাতছানি পাই, এটা কিন্তু একদম একদম 100% সত্যি। এটা আমার নিজের অভিজ্ঞতা, নিজের দেখা। না, আমার সত্যি বলে গায়ে কাটা দিয়েছে, এগুলো তো জানতাম না আগে এতটা, তো এখন দেখছি একদম সত্যি। এই অভিজ্ঞতাটা আমার নিজের চোখে 2018-তে দেখা, 27শে অক্টোবর, যে ও কাউকে চিনতে পারলো না, কিন্তু বললো ঠাকুমাকে, বললো দাঁড়াও আমি আসছি। কেউ একজন ঠাকুমা কি পরিজন তখন- আসে। প্রশ্ন আছে। স্যার ঠাকুমা আমি তখন একটা কথা ছিল? বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ, আমি একটা কথা ঠাকুমা বলতে- ঠাকুমা তখন মারা গেছে অনেক দিন, তখন আমরা অনেক ছোট। ঠাকুমা আচ্ছা, মারা কি গেছে বললো? আমি তখন। একটা কথা বলতে চাই। হুম, আমি স্যার একটা কথা বলি। বলুন। মমতা দাস স্যার, বলুন। বলছি যে মানুষ মানুষ যখন মৃত্যু হয় তখন যে তার স্মৃতিগুলো ওই যে ডিলিট করা হয়, তো এটা তো খুবই সত্যি যে পুনরায় যখন তার জন্ম হয় তার কিছুই মনে থাকে না। কিন্তু স্যার কারোর তো মনে থেকে যায়, আমরা যাদেরকে চলতি ভাষায় বলি জাতিস্বর। স্যার ওটা ওটা কি আমি গতকাল এর উত্তর দিয়ে দিয়েছি। ওটাকে গ্লিচেস ইন দ্য ম্যাট্রিক্স স্যার, বলা হয়। গতকালের ভিডিওটা স্যার, দেখে নেবেন, ইউটিউবে আছে। Sorry. স্যার হ্যাঁ, আমি বলুন। একটা কথা বলছি। বলুন। আমার বাবার 2002 এর কথা বলছি। আমার বাবা মারা গেছেন, তো 2009 মারা গেছেন। 2002-এ বাবার একবার হার্ট অ্যাটাক হলো, সিভিয়ার অ্যাটাক। উনি কোমাতে চলে গেছিলেন, তারপর কোমা থেকে ফিরে এসেছিলেন। সেই সময় আমি বাবার কাছে এই আপনি যে টানেলের কথাটা বললেন সেটা আমি কিন্তু বাবার মুখে নিজে শুনেছিলাম। বাবা বলল, জানিস আমার মনে হলো আমি যেন কোথাও তলিয়ে যাচ্ছি একটা সাদা টাইপের আলোর মধ্যে, যেন আমি নিজেকে যেন কোথাও হারিয়ে যাচ্ছি, যেন মনে হচ্ছে যে মানে হয় না কিরকম, মানে ডুবে গেলে যে জিনিসটা হয়, যে ধীরে 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 কোথাও মানে মিলিয়ে যাওয়ার মতো চলে যাচ্ছি। তারপর একটা কি হলো, কারণ হঠাৎ করে মানে আমার ডাক্তার, আমি এটা বিএম বিড়লার কথা বলছি, ডক্টর প্রহরাজ ছিলেন, উনি বললেন যে 2 সেকেন্ডের জন্য বাবার প্রাণ ছিল না, ওই আবার করে আবার মানে হার্ট চালু হয়েছিল। সেই পজিশনে পরে আমরা ডাক্তারের কাছে জানতে পেরেছিলাম যে 2 সেকেন্ডের জন্য হার্ট বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে আবার ওরা পাম্পিং করে চালু করেছিলেন, ফিরে এসেছিলেন। তারপরে বাবা যখন মারা যাচ্ছেন তার ঠিক একদিন আগে, বাবার তো হার্টের প্রবলেম ছিল, কাজে উনি পুরো হোশেই ছিলেন, কোনো অসুবিধা ছিল না, অসুস্থ ছিলেন। আমার মাকে বলছেন, আমার জেঠু, আমার যারা মারা গেছেন খুব মানে কয়েকদিন আগে, মাকে বলছেন দাদা এসেছে, বসতে দাও চেয়ারে। মানে আমাদের সাথে কেউ ইরাটিক বিহেভিয়ার করছে, আমরা বুঝতে পারিনি। আজকে আপনার ক্লাসটা শুনে মনে হলো যে তার মানে এরা কেউই নিজের লোক ছিল না অ্যাকচুয়ালি, কিন্তু ওই বেশে অন্যকে তাহলে দেখেছিলেন। এটার সাথে আজকে এতদিন বাদে আমি যেটা বুঝতে পারছি কিছুটা, থ্যাংক ইউ এটার জন্য। কিন্তু মাথা তো পুরো ঘোরাচ্ছে যে এটার থেকে একটা সমাধান তো বলুন, আমি তো বুঝে স্যার আমি পাচ্ছি না একটা যেটা। কথা বলতে চাই। থ্যাংক ইউ। হ্যাঁ, তনুশ্রীদি বলুন। স্যার, আপনি মাইক একটা অফ কথা করে দিন, বলবো? যিনি কথা বললেন। হ্যাঁ বলুন, কথা বলুন। স্যার বলছি, আপনি যে আমাদের এই হলিউড মুভিগুলোর কথা বলছিলেন, যখন আপনার এই কনসেপ্টটা শুনে একটা গান মনে আসছিল, রবি ঠাকুরের অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো। মানে আপনি যে লাইট, হোয়াইট লাইটটা বলছিলেন, মনে হচ্ছিল যেন এই গানটার ওই প্রথম লাইনটাই খুব ম্যাচ করছিল। আমি জানি না আমি ঠিক কিনা, তবে না ঠিক হঠাৎ হওয়ার কি মনে দরকার, এলো আপনি গান। অবশ্যই এক্সপ্রেশন দিতেই পারেন আপনি।
জানি স্যার? না, এটা হঠাৎ মনে এলো, ম্যাচ হলো। আচ্ছা, অপর্ণাদি বা হ্যাঁ, চন্দ্রা বলি ব্যানার্জি। ভুলিয়ে, আপনি বলছেন যে তাদেরকে মানে ভুলিয়ে নিয়ে যাওয়া হবে। এবার যদি কোনো কারণে কোমা পেশেন্ট এলেন, তো তাকে কোনো মানে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এলাম, তাহলে কি তাহলে তার পরবর্তী জন্ম কষ্টে ফেলবে? না না, ওরকম ব্যাপারটা হয় না, ওরা পরের ব্যাপার। আগে এটা বুঝুন যে হয় কি, স্টেপ বাই স্টেপ পেশেন্ট কোমায় আছে না অজ্ঞান আছে না জীবিত আছে সেটা নিয়ে ম্যাটার করে না। সেটা ব্যাপার হলো টানেলে যখন শেষে যখন চাঁদে নিয়ে গিয়ে বসাবে তখন ব্রেন ওয়াশ করে আগে রাজি করাবে পৃথিবীতে যাওয়ার জন্য। তারপর যে পৃথিবীতে এতে রাজি হয়ে যাবে তখন ভুলিয়ে আর পাঠিয়ে দেবে, তখন ডিলিটটা করে। আচ্ছা, আমি একটা কথা বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আচ্ছা, তাহলে যে এই যে এত পশু পাখি, এরা কি তাহলে একদম স্পিরিটলেস, একদম কোনো বিং? এটা গেল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন পশু হচ্ছে, পাখিদের স্পিরিটলেসই বলা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, ওরা আচ্ছা এনপিসি। আচ্ছা, আর একটা প্রশ্ন যে আমাদের ধরুন কম বেশি 850 কোটি আমাদের পৃথিবীবাসী, তো তার 5% যদি স্পিরিট হয়, তো তাহলে তো ওদের চাপ খুবই কম। তো অল্প কয়েকজনকে নিয়েই তো তাহলে ওদের কারবার। হ্যাঁ, স্পিরিট বিং কম। কিষান বাবু মাইকটা আবার এই আওয়াজ আসছে একটা। হ্যাঁ ঠিক বলেছেন, চাপ অনেক কম নয়, স্পিরিটের একটা হলেই যথেষ্ট। স্পিরিট তো একটাই, একটা সূর্য। আচ্ছা, চন্দ্রা ব্যানার্জি কিছু বলবেন? মাইক অন আছে দেখছি। স্যার আমার একটা প্রশ্ন ছিল। মা মারা আচ্ছা। যাবার আগে, হ্যাঁ মা চন্দ্রা মারা ব্যানার্জি যাওয়ার বলে আগে নিন। আমাদেরও একটা অভিজ্ঞতা হয়েছে, দুটো অভিজ্ঞতা। জানি না আপনার এই কথার সঙ্গে এখন দেখছি মিলে যাচ্ছে সব। আমার মামাকে, আমার মামার বাড়ি। আচ্ছা চন্দ্রাদি মাইক অফ হয়ে গেছে, একটু অন করুন। চন্দ্রাদি মাইক অফ হয়ে গেছে, একটু অন করুন। হ্যাঁ হ্যাঁ, বলুন এবার মা বলুন। কিন্তু মামাকে নাম ধরে চেঁচাচ্ছিল, মানে আতা এসেছে, বসতে দাও বসতে দাও, ওই দেখো লুঙ্গি পরে। এবং স্যার জানি না আপনি এগুলো বলছেন, এখন মনে হচ্ছে সত্যি এগুলো বিশ্বাস্য। আমার বৌদি আমার মামাকে যেন একজন এসে কেউ লুঙ্গি পরে সত্যি দাঁড়িয়েছে মায়ের কাছে, এটা আমার বৌদিও কিন্তু দেখেছে স্যার। মা তো দেখেইছে, আর মা বাবাকে, আমার বাবা তো মায়ের আগে মারা গেছে 5 বছর আগে। আমরা ভাবছিলাম মায়ের মাথা খারাপ হয়ে গেছে মনে হয়, মা বাবা মারা যাবার পর। মানে প্রত্যেকটা আত্মীয়কে মা দেখেছে, যাদের নাম ধরে ধরে মা চেঁচাচ্ছিল, মায়ের বড়দি, জ্যাঠুতো দিদি, ওই দেখো আমাকে নিতে এসেছে করে। আর একটা মা যখন নার্সিং হোমের বেডে ছিলেন, আমরা গিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছিলাম, মাও সেমি কোমায় চলে গেছিলেন। তা মা তখন বারে বারে চোখটাকে খুলছে আর বন্ধ করছে। 12 দিন পরে মারা 12 দিন মারা যাবার আগের দিন মা চোখটাকে খুলছে আর বন্ধ করছে। তারা আমাদের ওই মৃত্যুর জায়গা থেকে ফিরে আসছে, তারা আমাদের মানে আমাদের দেখার জন্যই ওই 12 দিন। এই দুটো অভিজ্ঞতা সেটা এখন মনে হচ্ছে। আচ্ছা, যারা ইউটিউব থেকে দেখছেন 61 জন, সকলে কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবেন, কারণ এটা লাইক না হলে কিন্তু এ যাবে না। কালকে করেছি, আজকে করেছি, আজকেও করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, যতজন দেখছেন সবাই লাইক করে দেবেন। আমি আচ্ছা ইউটিউব আজকে করেছি। আচ্ছা আচ্ছা, স্বরূপাদি কিছু বলছিলেন, আর স্যার তারপরে আমার একটা ছোট প্রশ্ন ছিল। হ্যাঁ প্রশ্ন বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আপনি গীতা থেকে যে উদাহরণটা আমাদেরকে জানালেন, এটা 7 নম্বর অধ্যায়ে 4 আর 5। হ্যালো, হ্যাঁ 7 নম্বর অধ্যায়ে 4 4-5 নম্বর 5 নম্বর নম্বর। শ্লোক থেকে পড়বো স্যার। গীতা থেকে এরকম আরো একটা কথা আমি জেনেছি যে মানুষ মৃত্যুর সময় যেই স্মৃতিটা স্মরণ করে তার দেহ থেকে বাইরে যায়, তো নেক্সট জন্মে তার ওই রকমই একটা জন্ম হয়। এর জন্য বিভিন্ন উদাহরণও রয়েছে শাস্ত্রে। তো এই ব্যাপারটা সম্পর্কে যদি কোনো ধারণা বা ক্লিয়ার করে দেন একটু এক্সাম্পল দিয়ে, তাহলে আমার খুব ভালো হয়, যদি আজকের ক্লাসে সম্ভব হয় অথবা ঠিক আছে ঠিক আছে। কিন্তু গীতা আর একটাও আছে যে চাঁদের দিকে যে যায়, সেটাও কিন্তু একটা আছে যে চাঁদের দিকে যেতে বিশেষ ফলপ্রসূ বলা হয়নি। ওটার একটা শ্লোক ছিল, ওটা আমি অনেকদিন আগে করিয়েছিলাম, এবার আমার মনে নেই, রেফারেন্সটা বলে দেবো। আর কেউ কিছু বলবেন? স্যার আমি আরেকটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। স্যার বলছি, আমাদের যে এটা হয় যে বারবার রিইনকার্নেশন হচ্ছে, সোল যাচ্ছে চাঁদে গিয়ে, তারপর যেটা হচ্ছে যেটা বললেন, তাহলে এই যে মহাপুরুষরা যে জন্মগ্রহণ করেছিলেন, ওনারা তো বলা হয় একবারই জন্মগ্রহণ করেন, মানে ওদের আর দ্বিতীয় আমাদের জন্ম বলা হয় হয়েছে, না। আমরা পেছনে গিয়ে গিয়ে তো দেখিনি। ওরা একটা হয়তো নিজেদের ম্যাট্রিক্স বানিয়ে একটা আলাদা জগৎ, তার আলাদা ভিডিও গেম, আলাদা নিয়ম বানিয়েছে,
সেখানেও এক্সিট হতে পারে, সেখানে যাওয়ার জন্য হয়তো কোনো ফেসিলিটি অবশ্যই পাওয়া যেতে পারে, কিন্তু যে ম্যাট্রিক্সে আমরা আছি সেটা খুবই নেগেটিভ ম্যাট্রিক্স। তো এখানে আমরা নেগেটিভিটি জেনারেট করব না, এটা সব জানার পর আমরা পজিটিভিটি জেনারেট করব যাতে আমাদের থেকে তারা কম খাবার পায়। আচ্ছা, আমি একটা কথা শুনেছি যে এই যে মহাপুরুষরা এরা প্রবাবলি 4 ডাইমেনশন বা জ্ঞানগঞ্জ বলে কোনো একটা জায়গাতে এরা থাকেন। দাঁড়ান, আপনাকে আমি তো একটা উত্তরটা দিচ্ছি, একটুখানি দাঁড়ান, আমি বলে দিচ্ছি। আচ্ছা, একটা জিনিস দেখুন, একটা জিনিস কালকেও পড়িয়েছি, আজকে আবার একবার দেখাচ্ছি। দাঁড়ান, এটাকে গ্যালারি ফরম্যাটে আনি, নিজেকে দেখতে পাচ্ছি না। কালকে একটা ভাবচক্র পড়িয়েছিলাম, মনে আছে? দাঁড়ান, আমি আগে খুলি গুগলে, তারপর আমি শেয়ার করবো, নাহলে খুব অসুবিধা হচ্ছে। এটা একটা আনসলভড পাজেলের মতো এখনো আমার কাছে, যে এইটা কেন আছে। দাঁড়ান, আমি এক মিনিট, আমি এটা খুলি একটুখানি ইমেজটা। ও, এসছে এসছে, একটু ভালো করে দেখবেন, অত ভালো করেও দেখাতে পারবো না। এই দেখুন, কালচক্রের মাথায় বুদ্ধদেব বসে আছে, ঠিক আছে? ভাবচক্র, কালকে যে ভবচক্র পড়ালাম তার মাথায় দেখুন বুদ্ধদেব আছে। বুদ্ধদেবের ঠিক সামনে ওপরে দেখুন সূর্য আছে, কিন্তু বুদ্ধদেব পয়েন্ট করছে চাঁদের দিকে। এই দেখুন, এটা চাঁদ, আর বুদ্ধদেবের আঙুলটা দেখুন চাঁদের দিকে। যা বাবা, কোথায় চলে গেল? আবার ঝামেলা হয়ে গেল। দাঁড়ান এক সেকেন্ড, এটা খুব ঝামেলা হচ্ছে। এবার দেখুন, ভালো করে দেখুন, বুদ্ধদেবের সামনেই কিন্তু সূর্য আছে, কিন্তু বুদ্ধদেব আঙুল দিয়ে আছে চাঁদের দিকে। এবার আমি এটা বুঝতে পারি না, বুদ্ধদেব কি চাঁদে যেতে বারণ করছে, ওয়ার্নিং দিচ্ছে কিছু? সূর্যের দিকে হলে কিন্তু আঙুলটা এইরকম হতো, আঙুলটা কিন্তু চাঁদের দিকে। গীতাতেও একটা জায়গায় বলা হয়েছে সূর্য দিয়ে পাস করতে, চাঁদ দিয়ে নয়। ওটার শ্লোকটা আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু ছিল ছিল মানে আছে, অবশ্যই আছে। তো এটা আমার কাছে এখনো একটা কোয়ারি, আমি কোনো জায়গায় উত্তর পাইনি। কিন্তু আঙুলটা কেন দেখাচ্ছে, ওয়ার্নিং করছে যে ওই দিকে যেও না। এটা একটা বাস্তব ফ্যাক্ট। তো আপনারা বুঝতে পারলেন মোটামুটি। কালকে আমরা তাহলে রেমেডি নিয়ে পড়বো রবিবারের ক্লাসে। আজকে আমরা পুরো বিষয়টা জেনে নিই আগে, তারপর কালকে আমরা যে যন্ত্রটা দিয়েছি সবাইকে ফ্রি অফ কস্ট, ওটার অ্যাক্টিভেশন সম্বন্ধে কালকে আমরা জানবো। কালকে পুরো রেমেডিয়াল ক্লাস হবে, যে এই অবস্থা থেকে আমরা কি করে নিজেকে ব্যালেন্স রাখবো এবং কি করে আমরা মানে স্পিরিচুয়াল জার্নিতে এক্সেলারেট করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে সে মাইক অন করবেন, যখন একজন কথা স্যার আমার বলবে একটা তখন প্রশ্ন বাকিরা ছিল মাইক স্যার। অফ করে দেবেন। হ্যাঁ স্যার আমার প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। ওই স্যার পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ শুনে যাচ্ছে। বলছিলাম স্যার, এই যে কাউকে বলে এনপিসি, দিচ্ছি, এক সেকেন্ড, কাউকে যদি আমি মিউট করে দিচ্ছি তার মানে তার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েস আসছে বলে মিউট করছি। যখন একজনের কথা বলা হয়ে যাবে সে অন করে। আচ্ছা হ্যাঁ বলছি বলুন। যারা স্যার এনপিসি রয়েছে, নন প্লেয়ার ক্যারেক্টার, তারা তো হিউম্যান বিংদের অনেক কষ্ট দিচ্ছে বা অনেক রকম পরিশ্রম করাচ্ছে, মানে বিভিন্ন রকম টর্চার করছে। তো এদের কাছ থেকে মানে কিছু লাঘব পাওয়ার জন্য কিছু উপায় নেই, মানে কষ্ট যাতে কম পাওয়া যায়? আপনাকে কি এই মুহূর্তে কেউ কষ্ট দিচ্ছে? স্যার আমার জীবন মানে কিছু কিছু প্রবলেম আসে মাঝে মধ্যে, কিন্তু এই মুহূর্তে মানে অতটা নেই, ছিল তাহলে ঠিক আছে, যদিও। কোনো বেশি করে লাভ নেই, ফোকাস করে লাভ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। নেক্সট। স্যার বুদ্ধদেবের পাশে যেটা ছিল তার অস্তিত্বটা কি বুঝতে পারলাম না। কিসের পাশে? ওখানে যে বুদ্ধদেবের মূর্তিটা মানে ছবিটা আপনি বললেন তার অন্য পাশে আরেকটা মহিলার মাদার মূর্তি কুয়ানিন হতে পারে সম্ভবত, দেবী। স্যার ওই ছবিটা দিয়ে দেবেন একবার ইয়েতে গ্রুপে, তাহলে ছবিটা ভালো করে আরো দেখবো পরপর। আপনি ভবচক্র লিখুন না, ভবচক্র বলে গুগলে লিখুন, এসে যাবে। ঠিক আছে, thank you.
স্যার বলছি ওরা এনার্জি খায় কথাটা যে বলছেন ওই কথাটা একটু ক্লিয়ার করে দেবেন, ওইটা না ভালো বুঝতে পারছি না। ঠিক আছে, এবার এটাতেই আমার যাওয়ার ছিল। ভালো কোশ্চেন করেছেন, আমি সবাইকে মিউট করছি। দেখুন, এর উপরে লেখা আছে হস্টাইল স্পিরিচুয়াল বিইংস ফিড অফ ইয়োর ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি। হস্টাইল মানে হলো শত্রুবৎ, স্পিরিচুয়াল বিইংস মানে আধ্যাত্মিক জীব, হু মানে যারা, ফিড অফ মানে খেয়ে থাকে আপনার ভয় এবং উদ্বিগ্নতার এনার্জিকে। তার মানে এই যে বিইংগুলো হয় এরা লোয়ার ফ্রিকোয়েন্সির এন্টিটি হয়, যারা এই জগৎটা বানিয়েছে, মানে জগতের নির্মাতা লোয়ার ফ্রিকোয়েন্সির এন্টিটি। এবং এই জগতে মাঝে মাঝে হায়ার ফ্রিকোয়েন্সির এন্টিটিরা আসে এবং মানুষকে জাগানোর চেষ্টা করে, কিন্তু হাফ ইনফরমেশন দিয়ে অনেক সময় পাস করে গেছে, যে আমরা একবারও বলেনি যে আমাদের বন্দি করে রাখা হয়েছে, সেটা কোনো জায়গায় বলেনি। বিশেষ অনেক বড় বড় ভাইটাল ইনফরমেশন থাকলে ইনফরমেশনটা মিসিং ছিল। যাই হোক, এবার তারা কোথায় আছে না আছে জানি না, তবে আমরা এখানে ফেসে আছি আপাতত। এখানে যেটা লিখছে, অ্যাংজাইটি, ডিপ্রেশন অ্যান্ড ফিয়ার র্যাভেজ সো মেনি টুডে, মানে আজকাল এই জিনিসগুলো এত বেশি বেড়ে গেছে। বাট ফিউ পজ টু কনসিডার দ্যাট ইন এডিশন টু দ্য মেটেরিয়াল ইনফ্লুয়েন্সেস ইন আওয়ার লাইফ, কিন্তু এইটাকে আমরা বিবেচনা করতে হবে যে অতিরিক্ত আমাদের মেটেরিয়াল ইনফ্লুয়েন্স আমাদের জীবনে আসার জন্য উই মে বি অলসো আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ বিইংস হুইচ এক্সিস্টেড ইন ডাইমেনশন আউটসাইড আওয়ার অর্ডিনারি পারসেপশন। আমরা অতিরিক্ত ভোগবাদী হয়ে যাওয়ার জন্য আমরা সেই বিইংসের কাছাকাছি চলে এসেছি যারা আমাদের এই ডাইমেনশনের বাইরে অবস্থান করে। বাট দেয়ার ইজ মাচ মোর রিয়ালিটি দ্যান হোয়াট উই ক্যান সি, ফিল, হেয়ার, টেস্ট অ্যান্ড টাচ। কিন্তু আমাদের সেটা বেশি রিয়েল মনে হয়, যেটাকে আমরা দেখতে, শুনতে, টাচ করতে, স্বাদ নিতে অথবা গন্ধ নিতে পারি। In fact, according of the matter that makes up the universe reveals that some 73% of it is made up of dark energy and another 23% is of dark matter, neither of which can we see nor understand. কিন্তু ইউনিভার্সে বলছে যে 73% ডার্ক এনার্জি দিয়ে তৈরি আর 73% ডার্ক ম্যাটার দিয়ে তৈরি, যাকে না আমরা দেখতে পারি না বুঝতে পারি। মানে ইউনিভার্সটা এমন একটা জিনিস দিয়ে তৈরি যেটা আমরা দেখতেও পাই না, বুঝতেও পারি না। ফার্দারমোর, হিউম্যান আই ইজ অনলি ক্যাপাবল অফ সিইং 0.0035% অফ দ্য এন্টায়ার স্পেকট্রাম। মানে মানুষের চোখের ক্ষমতা মাত্র 100-র মধ্যে 1% 10,000 ভাগের 35 ভাগ মাত্র। মানে যত কিছু আমাদের জগতে আছে তার 100 ভাগের যে 1 ভাগ হবে, সেই 1 ভাগকে 10,000 ভাগ করলে তার মাত্র 35 ভাগ আমরা দেখতে পাই। মানে বলতে পারেন জগতে যা কিছু আছে তাকে যদি আমরা 10 লক্ষ ভাগ করি, 10 লক্ষ ভাগের মধ্যে মাত্র 35 ভাগ আমরা দেখতে পাই। জগতে যত আলো আছে, যত জীবজন্তুর আছে, যত প্রাণী আছে, যত এন্টিটি আছে, তারা যদি 10 লক্ষ সংখ্যায় হয়, তাদের মধ্যে 35কে আমরা দেখতে পাই। মানে আমাদের চোখের দেখার ক্ষমতা এতটাই সীমিত। বাকি জগৎ আমাদের জন্য ইনভিজিবল, এমনকি আধ্যাত্মিক জগতও। এই জন্য আমাদের 5 সেন্সেসের বাইরে তারা থাকে। রুডলফ স্টেনারের নিয়ে আমি ক্লাস করিয়েছিলাম অনেক দিন আগে, 1.5 বছর আগে। রুডলফ স্টেনার একজন খুব আধ্যাত্মিক জ্ঞানী ছিলেন, দো ওয়ান অফ দ্য মোস্ট প্রলিফিক গিফটেড সায়েন্টিস্ট। উনি কিছু কথা বলেছিলেন। উনি বলেছিলেন অ্যাংজাইটি, ডিপ্রেশন, যেটা হস্টাইল বিইংস ইন স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, মানে যারা শত্রুপক্ষ হয় স্পিরিচুয়াল বিইং হিসেবে, তারা হিউম্যান ইমোশনকে ফেড করে, মানে খায়। কনসেপ্ট ফ্ল্যাটলি রিজেক্টেড বাই মোস্ট টুডে। মানে এই কনসেপ্টটাকে অনেকেই বিশ্বাস করে না, কিন্তু যারা এনার্জি ভ্যাম্পায়ার আছে বা যারা অন্যের এনার্জি খেয়ে নেয়, পিপল সাক ইওর এনার্জি। অনেকে দেখবেন আপনার কাছে এলে আপনার এনার্জি লুজ হয়ে যায়, অনেক আত্মীয় স্বজন এরকম থাকে।
তো তারা আপনার এই ধরনের এনার্জিটাকেই কিন্তু খায়। তাদের আপনি দেখতেও পারেন, মানুষ হিসেবে তারা থাকে, কিন্তু অনেক এমন এন্টিটি আছে যারা মানুষ হিসেবে আপনার সামনে আসে না, কিন্তু আপনার মনের ভয়কে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে। এবার এইটার আমি একটা কিছু ছবি দেখাতে চাই, সেই ছবির জন্য আমাকে এটা অফ করে একবার রিটার্ন যেতে হবে। ছবিটা আছে কোথায় দেখতে হবে, এইটা মনে হয় পাবো, দাঁড়ান এক সেকেন্ড। ছবি ছবি ছবি, হ্যাঁ হ্যাঁ, ছবিগুলো আগে ছবির বৈশিষ্ট্য পড়ি। দ্য ক্রিয়েশন অফ ম্যাট্রিক্স ফার্স্ট কেম ইমাজিনেশন ইন্টু ফর্ম, অ্যান্ড উইথ দ্যাট ইলিউশন অফ সেপারেশন ইজ ক্রিয়েটেড। মানে প্রথমে চেতনা, চেতনা থেকে বস্তুর জগতের সৃষ্টি, এটা প্রথমে চেতনা, চেতনা থেকে সম্মিলিতকরণ, সেখান থেকে বস্তু সৃষ্টি, সেখান থেকে আমি তুমি আলাদা হয়ে গেলাম, কিন্তু সবাই এক। এটার ফার্স্ট স্টেপ। নেক্সট স্টেপ হলো আমাদের ভয় থেকে কিছু এন্টিটি জন্ম নিল, যারা নিজেদের জীবনও পেল, যাদের মধ্যে চেতনা নেই, মানে স্পিরিট নেই, কিন্তু তারা আছে। দ্যাট কন্ট্রোল ইট ক্রিয়েটার বাই ম্যানিপুলেটিং দ্য রিয়ালিটি। মানে আমাদের থেকেই এরা তৈরি হয়েছে, আমাদের ভয়ের চেতনার ফ্রিকোয়েন্সি থেকে এদের জন্ম হয়েছে, এবং এরা আমাদেরই এনার্জিকে খায়। দেখো, আমাদের যে ব্রেনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা দিয়ে দেয়, দুশ্চিন্তা, একই রকম থট প্যাটার্ন বারবার আসছে, একই রকম মানসিকতা বারবার আসছে, ভয় ভয় পাচ্ছে, এগুলো সব হলো এই এন্টিটির কাজ। এন্টিটিরা ম্যাক্সিমাম দেখুন কোথা থেকে এনার্জি খায়, আমাদের সেক্সুয়াল পার্ট থেকে দেখুন এনার্জি খায়, আমাদের থার্ড আই থেকে এনার্জি খায়, দেখেছেন? আমাদের ওভারঅল বডি থেকে খায়। এরা হলো সফটওয়্যার এন্টিটিস, এরা এনপিসির মতো। এরা হলো এদের এজেন্ট, যারা মানুষ রূপে আমাদের লিডার হয়ে আসে, দেশ কাল পাত্রকে দেখায়, কিন্তু এদের দেখুন কি দেখাচ্ছে, পা অন্য রঙের, মানে এরা মানুষ হিসেবে থাকলে এরা প্রজাতি অন্য, মানুষের রূপে থাকে। কেউ কেউ মানুষ হিসেবেও আসে সমাজে, কোথাও বম মেরে দিল, কোথাও কিছু ঝামেলা করে দিল, কোথাও দেখতে পাচ্ছেন সব, এরা সবই একই কয়েনের একই আলাদা ভাগ। দেখুন এই যে প্যারাসাইটিক শক্তি, এরা হিউম্যান ক্লোন তৈরি করতে থাকে, মানে যাদেরকে আমরা এনপিসি বলি, তাদেরকে পাঠানো হয় আমাদের লাইফে। তারা এইভাবে আসে, এসে তারা আমাদের জীবনে অ্যাড হয়, জন্ম থেকেও আসতে পারে। এখানে চয়েস করছে যে আপনাকে কাকে নিয়ে ভুলিয়ে রাখবে। কখনো যুদ্ধ নিয়ে ভুলিয়ে রাখবে, কখনো রোগ নিয়ে ভুলিয়ে রাখবে, কখনো ব্যাংকিং সিস্টেম নিয়ে ভুলিয়ে রাখবে, কখনো সরকারি পলিসি নিয়ে ভুলিয়ে রাখবে। আর আপনি ডিবেটের মধ্যে ন্যায় নীতি, আমি একে ভোট দেবো, এই পার্টি খারাপ, এই পার্টি ভালো না, সবাই এরাই ঠিক করে। আপনাকে খালি দিয়ে দেয় যে আপনি কোনটা ভুলিয়ে যাবেন, আর আপনি সেইটা থেকে যত ভয় পেয়ে যাবেন, যত মোহগ্রস্ত হবেন, তত এনার্জি পাবে। এখানে ভালো একটা জিনিস দেখিয়েছে, এখানে দেখিয়েছে যে কিছু কিছু ঘোড়া থাকে দোলনায়, যার পিঠে কিন্তু বাচ্চা বসে থাকে, এরকম দেখবেন মেলায় খেলনা দোলনা পাওয়া যায়। আর কিছু কিছু ঘোড়া এমনি ঘোরে, সেরকমই কিছু কিছু বডিতে স্পিরিট থাকে, আর কিছু কিছু বডিতে স্পিরিট না থাকার জন্য সেটা ফাঁকা থাকে। আর এই সব এন্টিটিগুলো সেই সমস্ত বডিতে ঢোকা বেরোনা করে, এবং সেই বডির মালিকানা একাধিক এন্টিটির কাছে থাকে।
আপনার ব্রেন দিয়ে ইলুমিনেট করা হয় বা এই ম্যাট্রিক্স তৈরি করা হয়। ব্রেনের সঙ্গে আপনার পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সম্পর্ক করে দিয়েছে, আর এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ই কিন্তু আপনাকে ম্যাট্রিক্সের মধ্যে রাখে। আমরা যা জগতে দেখি অ্যাকচুয়ালি আমাদের ব্রেনের মধ্যেই সেটা ঘটছে। রাস্তাঘাট, গাড়ি বাড়ি সবই আমাদের ব্রেনের মধ্যেই আছে। অ্যাকচুয়ালি আমাদের ব্রেন একটা কম্পিউটারের মতো খালি প্রসেস করে। যদি আপনার চোখ, কান, নাক সব বন্ধ রেখে হয়তো সেলোটেপ আটকে দিল, আর আপনার ব্রেনের মধ্যে তার আটকে দিল, ধরে নিন আপনার চোখ বন্ধ করে দিল, কান বন্ধ করে দিল, নাক জিভ বন্ধ করে দিল, আপনার ব্রেনে তার আটকে দিল। তার আটকে দিয়ে কম্পিউটারের মধ্যে দেখাচ্ছে যে একটা সুন্দর ফুলের বাগানে আপনি দাঁড়িয়ে আছেন। আপনার ওই ডেটাটা যেই তারের মাধ্যমে ব্রেনে গেল, ব্রেন কিন্তু সত্যি সত্যিই ভাবছে যে আপনি ওই বাগানের মধ্যে আছেন। বাগানের যে গন্ধ সেটা আপনি পাচ্ছেন, বাগানের ফুলগুলোকে হাত দিয়ে স্পর্শও করতে পাচ্ছেন, কান দিয়ে বাগানের হাওয়ার শব্দ শুনতে পাচ্ছেন এবং চোখ দিয়ে বাগানটাকে দেখতে পাচ্ছেন। কারণ ব্রেন হলো একটা কম্পিউটারের মতো। ঠিক যেমন আপনার ফোনে একটা মেমোরি চিপ আছে। ধরুন আপনার ফোনটাকে আমি ক্যামেরা অফ করে দিলাম, মানে চোখ বন্ধ করে দিলাম, সাউন্ড সিস্টেম অফ করে দিলাম, মানে স্পিকারটা বন্ধ করে দিলাম। এবারে আপনার ফোনের মধ্যে আমার ফোন থেকে একটা চিপ খুলে একটা লাগিয়ে দিলাম। ফোনটা কিন্তু ভাববে তখন আমার চিপে যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো কিন্তু সে এক্সপিরিয়েন্স করছে, কারণ ফোনটা একটা যন্ত্র এবং ও সিলেক্ট করতে পারবে না যে কোন মেমোরি চিপটা আমার, কোন ছবিগুলো আমি তুলেছি, আর কোন মেমোরি চিপটা অন্যের, কোন মেমোরি চিপটা অন্য তুলেছে। ওর মধ্যে যেটা আপনি প্লাগে লাগিয়ে দেবেন সেটাকেই ভাববে যে ওই এক্সপিরিয়েন্স করছে। সেটা আমাদের ব্রেনের ক্ষেত্রেও সত্য। সেজন্য ব্রেন দ্বারাই আমাদের ম্যাট্রিক্স বা মায়ার জগতের সূচনা হয়। সেজন্য বলে যে বহির্জগতের দিকে না তাকিয়ে অন্তর্দৃষ্টি বাড়াও, অন্তরের দিকে চেতনাকে প্রবাহিত করো। সমস্ত মেডিটেশনের সারবত্তা ওটাই বলে। এটা আমাদের ব্রেনকে কিভাবে সারাদিন অ্যাক্টিভিটিসের মাধ্যমে হ্যাক করা হয় এবং নজরদারি করা হয়। আমাদের স্পিরিচুয়ালিটি পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনার যাকে পছন্দ তাকে সামনে রেখে দিয়েছে। এটাকে বলা হয় গড প্রোগ্রাম। আপনার শিবকে পছন্দ তো সামনে শিব এসে দেখা দেবে, আপনার যিশুকে পছন্দ সামনে যিশু এসে আপনাকে জড়িয়ে ধরবে, কিন্তু পেছনে এ দাঁড়িয়ে আছে। এই সব বানাচ্ছে হলোগ্রামটা, আর আপনি ভাবছেন যে এরা রিয়েল। বুঝতে পেরেছেন? অনেক ছবি আছে, এত মানে বুঝলে যেটা বোঝার সেটা মাথা থেকে বেরিয়ে যাবে। এত দূর আপনার কোনো প্রশ্ন? স্যার তাহলে আমরা যে ভগবানকে মানে শিব ঠাকুরকে যে মানছি বা পুজো করছি, বা কে মা দুর্গাকে পুজো করছে মানছে, তার মানে এগুলো সবই ভুয়ো? খুব ভালো কোশ্চেন, আমি উত্তর দিচ্ছি। আমরা যাকে গড হিসেবে মানছি বা আমরা যেটাকে আমাদের ধর্মের সর্বোচ্চ শক্তি, বিভিন্ন ধর্মের ক্ষেত্রে, সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা নিজেকেই পুজো করি। অ্যাকচুয়াল গড কিন্তু গডই নিজে। দেখুন, রাজার সন্তান রাজা হয়, ভগবানের সন্তান ভগবান হতে বাধ্য, ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তান কোনোদিনও ভিখারি হতে পারে? বাঘের সন্তান কোনোদিনও ছাগল হতে পারে? হ্যালো? না স্যার, এটা তো ঠিকই কথা। তাহলে যদি আমরা ভাবছি যে আমরা ইনফিরিয়র, আমরা কিছু সুপিরিয়রকে পুজো করছি, তাহলে হয় হতে পারে বাঘের সন্তান ছাগল, আর না হলে হতে পারে যে আমরা আমাদের ক্ষমতা ভুলে গেছি, সেজন্য আমাদের উচ্চ রূপ যেটা আছে, সর্বোচ্চ রূপ, সেটাকে আমরা জ্ঞানত পুজো করছি যাতে আমরা সেই রূপে বুঝতে পারি। এটা মানে হতে পারে। তো পুজো করার ক্ষেত্রে কোনো রকম ভুয়ো বা কিছু মানে হচ্ছে না, দাঁড়াচ্ছে না ওটা।
ওকে, আচ্ছা। আর কেউ কিছু প্রশ্ন করবেন? আপনি মাইক অফ করে দিন, কারণ ব্যাকগ্রাউন্ডে নয়েজ তাহলে আসছে। স্যার আমি যে বলেছিলাম যে আমি যে আপনার কাছে অত হাতে পায়ে ধরলাম মতো করে যে শিখলাম এই রিকারা হালিম যেটা শিখলাম, আমি কিন্তু তার কয়েকদিন আগে থেকে আমি নিজে জানি না কেন আমি যে মানে ঘরে বসে থাকছি বা শুয়ে থাকছি, যেটাই করি না কেন, আমি দেখতে পাচ্ছি যে মানে আমাদের যে ঘরের মানে সাউথ নর্থ ইস্ট কর্নার করে উপর দিকে মানে আমি নিজে বুঝতে পারছি আমি একটা লাইট ফ্ল্যাশ হতে দেখছি, বারবার লাইট ফ্ল্যাশ হতে দেখেছি। এটা কি কারণের জন্য? মানে আমি দেখতে পাচ্ছি যেটা মানে জ্যোতির্পুঞ্জ হলে যেরকম হবে, আমি বেশ কিছুবার এটা দেখেছি। মানে এবং হয়তো বিদ্যুৎ চমকাচ্ছে না বা কোনো লাইট নেই, মানে আমার সামনে ধরুন আমি যেখানে মাথা করে শুই সেই পাশে জানলা রয়েছে, জানলার মধ্যে একটা ছোট ঝুড়ির মধ্যে আমার যাবতীয় যে টুকিটাকি জিনিস থাকে, আমি যেন মনে হচ্ছে সেখান দিয়েও একটা লাইট ফ্ল্যাশ হলো। এইটা কেন দেখলাম স্যার? সেটা ব্যক্তিগত স্পিরিচুয়াল ব্যাপার, সেটা কেউ মানে বলতে পারবে না। আপনি নিজেকে জিজ্ঞাসা করতে পারেন, এটার ভিন্নতা আছে, কিছু মানে ওরম বলা যাবে না। কোনো স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেসের মানে ওইভাবে বলা যায় না, ব্যক্তিগতটা মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। নেক্সট পার্সন কোনো কোয়েশ্চেন করতে স্যার চান? বলছি একটা প্রশ্ন বলি স্যার, আমরা এই যে স্পিরিট আর সোল দুটো বিষয়ে যে আপনি আলাদা করে বোঝালেন আমাদের, সবার মধ্যে স্পিরিট থাকে না কিন্তু সোলটা সবার মধ্যে থাকে, তো এটা কি বোঝার কোনো প্রসেস আছে যে এর বা ভালো কোয়েশ্চেন। আমি নিজে কি বুঝতে পারবো যে আমার মধ্যে স্পিরিট আছে বা প্রথম কথা বলে দিই, আমি প্রশ্নটা নিচ্ছি, ভালো কোয়েশ্চেন। সোল হলো আপনার মাইন্ড মানে মন, মেমোরি আর ম্যাট্রিক্সের যত প্রোগ্রামিং হয়েছে সফটওয়্যারের, পুরো সফটওয়্যারের ফিল্ডের পুরো চিত্রগুপ্তের খাতাটা। আর স্পিরিট হলো মঞ্চটা। মঞ্চ মানে কালকে আমি বুঝিয়েছিলাম, স্পিরিট কোনোদিনও চেঞ্জ হয় না, স্পিরিট কোনোদিনও ক্ষতিগ্রস্ত হয় না, স্পিরিট কোনোদিনও ধ্বংস হয় না, স্পিরিট কোনোভাবে পরিবর্তনশীল নয়। তাহলে ধরে নিন একটা ডিমের কুসুমটা স্পিরিট, মাইন্ড সফটওয়্যার তার যাবতীয় কিছু, এবং এমনকি ডিমের ওপরের যে খোলটা আছে শক্ত, সেই সব কিছুটা হলো সোলের একটা পার্ট বা সোল। আর মাঝখানের কুসুমটা যেটা আদি অনন্ত রূপ, সেটাই হলো স্পিরিট। নেক্সট কোয়েশ্চেন। স্যার আমি একটু কিছু বলতে পারি স্যার? বলুন। কথাগুলো শুনে অনেক জীবনের রহস্য জানতে পারলাম। এখন আমি সচেতন ব্রেনে চাচ্ছি যে যখন মৃত্যুর পর টানেল অফ লাইট আসবে, তখন আমি ওইদিকে ধাবিত হতে চাচ্ছি না। এখন আমার যখন মৃত্যু হবে, তখন কি আমাদের এই সচেতনতা কাজ করবে? কিভাবে কাজ ভালো করতে? কোয়েশ্চেন, আমি বলে দিচ্ছি। যেটা এখানে বলছে বিজ্ঞ ব্যক্তিরা, আমরা অন্তত সাদা লাইটটায় ফোকাস করব না। সাদা লাইটটার পাশে একটা ডার্ক ফিল্ড থাকবে, ওইখানে আপনি যাওয়ার ইন্টারেস্ট প্রকাশ করবেন, এবং ওখানে যদি দেখেন ওখানে কিছু ছিদ্র দেখতে পাবেন যেটা থেকে বাইরের ইউনিভার্সকে শো করা হচ্ছে বা দেখা যাচ্ছে। আপনি ওখান থেকে মাল্টি ডাইমেনশনে গতি পেতে পারেন, এটা অনেকে বলছে। নেক্সট কোয়েশ্চেন। আর হ্যাঁ, তখন বোধবুদ্ধি কাজ করবে। হ্যাঁ, খুব ইনফ্লুয়েন্সে কিন্তু ভয়ঙ্কর ইনফ্লুয়েন্স করতে পারে ওরা, মানে কোটি কোটি লোককে নিয়ে চলে যাচ্ছে, মানে ইনফ্লুয়েন্সের পাওয়ার বুঝতে পেরেছেন? আমি একটা প্রশ্ন করছি। আচ্ছা, আমরা যে বলছি যে আমার আত্মা, আমার চেতনা, তাহলে আমি কে? কি করব, মানে প্রশ্নটা কি? মানে তাহলে চেতনা আর আমি কি আলাদা হলাম? প্রশ্নটা করছে কে? আমিই করছি। কে সেটা? তীর্থা সরকার। তাহলে তো ওটা তো নাম তো পার্ট অফ ইগো। তাহলে তো কোয়েশ্চেনটা তো ইগো থেকে আসছে। আচ্ছা, তাহলে ইগোর লেভেলেরই আনসার হবে। আপনি দৃগ্দৃশ্য বিবেকার যে 4খানা পার্ট আছে আমার প্লে লিস্টে চলে যাবেন, পূর্ণিমার চাঁদ দিয়ে থাম্বনেল করা, ওই 4টে ভিডিও 6 ঘন্টা না 8 ঘন্টা লাগবে হজম করবেন, কিছুটা বুঝে যাবেন, কিছুটা। কারণ আমিকে চেনার কোনো রাস্তা স্পিরিচুয়ালিটিতে নেই, কারণ আমি যখনই নিজেকে চিনতে যাব সেটা কোনোভাবেই সম্ভব নয়, কোনো লজিকেই সম্ভব নয়।
আর যেই মুহূর্তে বুঝে যাব যে এটা আমি, তাহলে সেটা আমি ভুল বুঝেছি। আবার বুঝতেও পারবো না, সেটাও সম্ভব নয়। মানে কেউ নিজেকে বুঝতে পারছে না, তার মানে সেটাও অসম্ভব, আর কেউ নিজেকে বুঝে গেছে সেটাও অসম্ভব। এটা এমন একটা অবস্থা যেটা সম্ভব এবং অসম্ভবের মাঝখানে থার্ড স্টেজ। ওটা দেখলে একটুখানি ব্রেনের ওপরে একটু সামান্য একটু প্রেশার পড়বে, কিন্তু কয়েকবার দেখলে কিছুটা বুঝতে পারবেন, কিছুটা। কোয়েশ্চেনটা কঠিন, উত্তর দেওয়া সম্ভব নয় সঠিক। আমার ওখানে 8 ঘন্টা লেগেছিল, 8 আওয়ার্স। স্যার এই এই প্রসঙ্গে একটা কথা বলি স্যার, ওই যে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে না, নাম নামই অভেদ, মানে কৃষ্ণ শব্দ আর ভগবান কৃষ্ণ এটা অভেদ। এক্ষেত্রে কোনো ধারণা? আমরা এখন যেটা নিয়ে আলোচনা করছি সেই ট্র্যাকের সঙ্গে এটা কিভাবে সম্পর্কিত যদি আমাকে বোঝান। হ্যাঁ, এই যে উনি যখন ওই যে আপনি প্রশ্ন করার পরে বললেন না যে নামটা উনি যখন বললেন, তখন সেক্ষেত্রে আপনি বললেন যে ইগো থেকে আসছে। ওই যে নাম কথাটা, এই যে আমি সাধারণভাবে বৈষ্ণব ধর্মের চর্চার সঙ্গে যুক্ত আছি, এবং সেক্ষেত্রে এই শব্দটা এই ধারণাটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। সারাদিন ভগবানের নাম করো, তাহলেই তুমি উদ্ধার হয়ে যাবে। মরণ সময় ভগবানের নাম স্মরণ করে মরবে, তাহলেই তোমার পরবর্তী জন্ম সঠিক জায়গায় হবে। তো আজকে যেহেতু আমাদের আমি আপনাকে মৃত্যু কালকের ভাবচক্রে আবার নিয়ে যাচ্ছি। ভাবচক্র এই আছে, দাঁড়ান। আপনি কি যে কথার লাইনগুলো বললেন সেই লাইনগুলো মনে রাখবেন। আচ্ছা, এই 3টে বিষ কেন্দ্রে আছে, কালকে পড়িয়েছিলাম। কালকের ভিডিওটা যারা দেখেননি দেখে নেবেন, পার্ট 1। এইখানে হলো মনুষ্যজনী, সরি এটা হলো মনুষ্যজনী। এই যে পেনটা আনি একটু, এখানে আপনি আছেন। ভালো কাজ করলে আপনি দেবজনীতে যাবেন। দেবজনীতে গিয়ে আপনি কয়েক হাজার বা লক্ষ বছর ওখানে আয়ু হবে, আপনি দেবপম সুখ অর্জন করবেন। যখন এখানে আপনার পুণ্যফল ফুরিয়ে যাবে, আবার এখানে ব্যাক টু দিস। মানে আপনি এরকম কিছু বলছেন কি, মানে এই সাইকেলের মধ্যে থেকে বেরোবেন না। আপনি বললেন নতুন কোথাও জন্ম হবে, সেই জন্য আমি কথাটা বলেছি খেয়াল রাখবেন। তো আমি জন্ম নিয়েই বললাম আপনার কথার পরিপ্রেক্ষিতে, কথাটা রেকর্ডও হয়েছে। তো আপনি কি এরকম কিছু বলছেন? মানে কালচক্রের আন্ডারেই থাকবেন, ভাবচক্রের আন্ডারে। হ্যাঁ স্যার, বলছি যে কৃষ্ণ নামের গুরুত্ব মাহাত্ম্য বোঝাতে সবসময় এই আপনি যেটা বললেন লাস্ট কথাটা, যে আমরা যদি করি আমাদের ভালো জায়গায় জন্ম হবে, আমাদের ভালো গতি হবে। তো ভালো গতি এবং জন্ম সেটাও কিন্তু ভবচক্রের আন্ডারে পড়ছে। কালকের ক্লাসে আপনি ছিলেন, হ্যাঁ কি না? আমি ছিলাম না স্যার কালকের ক্লাসটা দেখে নেবেন। আমি কালকে ভবচক্র নিয়ে পড়িয়েছিলাম। এই যে বস্তুটা, এ কিন্তু ভবচক্রকে ধরে আছে, যেখানে দেবতাও আছে, অসুরও আছে, মানুষও আছে, পশু পাখিও আছে, নরকের জীবও আছে, আর প্রেতও আছে। ঠিক আছে, এটা কালকের ভিডিওটা না দেখে সেজন্য এত কনফিউশন তৈরি হচ্ছে। আপনি বলেছেন নতুন ভালো জন্ম হবে। আমার একটা কথা খালি বলার আছে, মোক্ষ প্রাপ্তি বা বুদ্ধদেবকে আলাদা চক্রের বাইরে তাহলে দেখছি, তাহলে কি উনি মোক্ষ পেয়ে এই চক্র থেকে বাইরে রয়েছেন? হ্যাঁ, বাইরে রয়েছে, কিন্তু আমি এটা বুঝতে পারি না উনি চাঁদটাকে কেন দেখাচ্ছেন। স্যার আর দুদিকে দুই দেবতা রয়েছে, তাহলে এই চক্র থেকে বাইরে, মানে উনি মোক্ষ প্রাপ্তি যারা হবে তারা এই চক্রের বাইরে বেরোতে পারবে, মানে অন্তত হ্যাঁ, এই অন্তত এই ম্যাট্রিক্স যেটা ক্রিয়েট হয়ে আছে, যেটা এই জন্তুটা চেপে আছে কাল, এর বাইরে অন্তত আছে, দেখুন। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছি। তার মানে মোক্ষ প্রাপ্তি ওইটাই হচ্ছে যারা এই চক্র থেকে, মানে ধরুন এটা একটা, যদি আমি মাধ্যাকর্ষণ শক্তি যেটা বলি, সেই রকম ভাবে আমরা রয়েছি এই চক্রের মধ্যে, সেইটা থেকে ওই মোক্ষে বেরোতে পারলে তবেই এই চক্র থেকে আমরা বেরোতে পারবো, সেটাই বোঝাতে চাইছি। ঠিক ঠিক স্যার, আমি এবারে একটু বলবো স্যার। বলুন। এই যে আপনি বলেছেন যে এটা কিন্তু আজকে ক্লাস করার পরে আমার মাথায় হঠাৎ করে এটা স্ট্রাইক করলো, যেরকম বললেন যে একটা আলোক জ্যোতির পথ আছে এবং তার পাশ দিয়ে অন্ধকার পথ আছে, কিন্তু সেখানে ছোট ছোট ছিদ্র মতন আছে যেগুলো তো আমি মানে যখন মেডিটেশন করি
এবার মেডিটেশন করতে করতে আমি মানে এটা বেশ কিছুদিন আগের ঘটনাই আমি বলছি, বেশ কিছু সময় আগেরকার ঘটনাই আমি বলছি, কিন্তু এটা আমি 2-3 বার আমি কিন্তু এই জিনিসটা দেখেছি। কারণ আমি শ্বাসটাকে খেয়াল রেখে, নিঃশ্বাসটাকে খেয়াল রেখে যখন মেডিটেশন করি, আমি এই জিনিসটা দেখতে পাই যে একটা সত্যি আলোর পথ আছে, এবং তার পাশেও কিন্তু সত্যি একটা অন্ধকার মতন অনেকটা যাত্রা করলে দেখা যায় যে একটু আলো দেখা যাচ্ছে, কিন্তু সেটা সেই যেমন সিনেমায় দেখায় পাহাড়ের গুহার মতো ঠিক বেরোলে যেরকম হয় সিস্টেমটা সেরকম। এবং সেখান দিয়ে যাওয়ার পরে দেখা যায়, আমি যেটা দেখেছি আমি সেটাই সত্যি বলছি, এবং যতবার দেখেছি এরকম দেখেছি, কিন্তু ওখানে মানে কিছু কিছু মানে মানে রং আলাদা টাইপের আছে। এবারে কিছু কিছু আছে তারা সাদা পুরো হোয়াইট, কিন্তু তারা মানে তাদের না একটা সিস্টেম আছে, তারা সিস্টেমেটিক্যালি ওখান দিয়ে একটা নদী, মানে 2-3 ধরনের নদী আছে, একটা নদীর মধ্যে তারা যাচ্ছে, তারা স্নান করছে, এবং মানে তারা ছোট কিছু করে বলুন। তর্পণ বা এই জাতীয় আর্নি টার্নি করে এইভাবে বেরিয়ে যাচ্ছে। এই কিন্তু এই জিনিসটা আমি দেখেছি, কিন্তু ওরাও যেন একটা সিস্টেমের মধ্যেই চলে, আর ঠিক লাইন দিয়ে যেন স্কুলের বাচ্চারা যাতায়াত করে, আমি এই জিনিসটা কিন্তু বহুবার দেখেছি। এবং দেখুন, বলে দিচ্ছি, এটা সাধারণ যে আমাদের ম্যাট্রিক্সের বাইরে, এটা 3rd ডাইমেনশনাল ম্যাট্রিক্স, এরপরে 4th ডাইমেনশনাল ম্যাট্রিক্সটা ওদের আন্ডারে সেম। যারা মারা যায় তারা ওদের ম্যাট্রিক্সের আন্ডারে 100% থাকে। রূপাদি বলুন। আমি যে ওই আপনি যে বললেন কতক্ষণ আগে যে নিজেকে চেনা, লাইক ফর দি স্পিরিচুয়ালিটি, এটা তো একটা মানে বিশাল বড় একটা ব্যাপার, যে টু ফাইন্ড আউট হু উই আর, লাইক হু আই অ্যাম। এটা যে আপনি হ্যাঁ, বললেন যে এটা মানে সম্ভব না জানা কখনো। নিজেকে যেটা ব্রহ্ম সেটাকে জানা সম্ভব নয়, ওটা হলো টেকনিক্যাল আনসার। যেটাকে জানা, ওটাকে ওখানে একটা থিওরি দেয়া আছে, দৃশ্য বিবেকায়, যে দৃষ্ট আর দ্রষ্টা। দ্রষ্টা সবসময় দৃশ্য, মানে আপনি, আপনার চোখ একটা পেনকে দেখছে, আপনার চোখ পেনটাকে জানতে পারবে, কিন্তু পেন কোনোদিনও জানতে পারবে না যে তাকে কে দেখছে তার সম্বন্ধে, কিন্তু চোখ আপনার সম্বন্ধে, পেনটার সম্বন্ধে জানতে পারবে। ঠিক চোখের পেছনে আছে মন। মন চোখকে দেখছে, কারণ আপনার যদি মন না থাকে, চোখের সামনে যদি কোনো আত্মীয় পরিজন রাস্তা দিয়ে বেরিয়ে যায়, দেখবেন তাকে আপনি দেখতে পান না, কিন্তু মন থাকলে তাকে আপনি দেখতে পান। তেমনই মন চোখকে দেখতে পাবে, কিন্তু চোখ কোনোদিনও জানতে পারবে না যে তাকে কে দেখছে, ব্যাকে যাওয়া যাবে না, এটা ফর্মুলা। তেমনই মনের পেছনে আছে আপনার অ্যাকচুয়াল সেলফ, সে মনটাকে দেখছে। সেজন্য মন কোনোদিনও জানতে পারবে না যে তাকে কে দেখছে। সেজন্য আপনি যখনই মনের হেল্প নিয়ে নিজেকে জানার চেষ্টা করবেন, ওটা ম্যাথামেটিক্যাল ইম্পসিবল, ওটা জানা সম্ভবই নয়। ওটা ফর্মুলাটা জেনা, ওই ভিডিওগুলো জেনা দেখেছে, ও কিছু করতে পারবে না, কাউকে কিছু বোঝানো সম্ভব নয়। হ্যাঁ, খুবই ব্রেইন টিজিং। এটা নিয়ে ভাবতে হবে আমার অনেক। যেমন আবার একটা স্যার একটি প্রশ্ন করবো? মায়ার জগৎ, তারা মায়ার জগৎ। এবার কেউ বললো মায়া কেন সৃষ্টি হয়েছে, তাহলে এই প্রশ্নটাই হলো ইটসেলফ আ রং কোয়েশ্চেন। কারণ মায়ার 3টে পিলার: টাইম সময়, স্পেস মানে স্থান, কজেশন মানে হলো কারণ, যে কোনো জিনিসের কারণ। এই 3টে মিলিয়ে মায়ার সৃষ্টি। মায়ার 3টে পা: টাইম, স্পেস, কজেশন, সময়, স্থান আর কারণ। এবারে মায়ার সেজন্য একটা সমার্থক শব্দ হচ্ছে কারণ। কারণকে আমরা বলতে পারি কেন। কারণের প্রশ্ন তো আমরা কেন দিয়েই করি, বিকজের মানে কি কেন বা কারণ, ওয়াই। যদি আমরা বলি মায়া কেন অস্তিত্বে এসছে, তার মানে মায়াও তো সিনোনিমাস উইথ কেন, তাহলে অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা হয়ে যাচ্ছে কেন কেন অস্তিত্বে এসছে। কারণ মায়ারও তো সিনোনিম কেন, সিনোনিমাস উইথ কেন, মায়া ইটসেলফ সিনোনিমাস উইথ কেন। তাহলে আমি যদি মায়াকে সরিয়ে মায়া ইকুয়াল টু কেন করে দিই, তাহলে মায়া কেন, আমি নেক্সট লাইনে লিখবো কেন কেন, তাহলে ওটারও আনসার পাওয়া যাবে না। দ্য কোয়েশ্চেন ইটসেলফ রং। তো ওই ভিডিওগুলো না দেখলে আমি কি করে আপনাকে বলুন তো, এখানে আপনাকে আমি বোঝাবো, বোঝানোর রাস্তা থাকবে না। তখন আমি বলে দেবো, আপনারা বলবেন এটা বোঝা যায় না, এ তো লেখা আছে বোঝা যায়, কিন্তু ওইভাবে তো হবে না। আগে তো আপনাকে দেখতে হবে, ওগুলো জানতে হবে। তো নেক্সট কোয়েশ্চেন, কারো যদি কিছু থাকে স্যার একটা বেঁচে, প্রশ্ন করবো? বলুন।
স্যার এটা কি সম্ভব যে কোনো একটি পরিবারে কেউ মারা গিয়েছেন, তিনি আবার মানে সেই পরিবারে কোনোভাবে ধরুন 2-3টে হ্যাঁ জেনারেশন সম্ভব পর সম্ভব, ফিরে আসতে পারে? সঙ্গে সঙ্গে ফিরে আসতে ও, পারে। চাঁদে গেল মানে শুনে সেটা নিল, তার বুঝে নিজের গেল, ইচ্ছায়? লাথি মেরে বের করে দেবে। খুব ব্রেন ওয়াশ। স্যার কেউ আমাদের কেউ তো আসে না ভুলভাল পৃথিবীর মানুষকে মুক্ত করার জন্য, কেউ কেউ আসে পৃথিবীর মানুষকে জাগানোর জন্য। সে রিস্ক নিয়ে আসে, বাইরের জগতের সুখ ছেড়ে তাহলে রিস্ক নিয়ে আসে। জাতিস্বর যারা থাকে তাদের তার মানে ওই টানেলে যখন হয় তাদের সব মেমরি গুলো আমি যায় না, তাই না, তাই গ্লিচেস তারা গ্লিচেস ইন দ্য ম্যাট্রিক্সের সফটওয়্যারে মাঝে মাঝে গ্লিচ হয়। এরে বাবা, এত ঘর ঘর করে শব্দ হয়। আচ্ছা, স্যার আমার সন্দীপ একটা বাবু প্রশ্ন- আপনার, একটা কোয়েশ্চেন সন্দীপ বাবু রয়েছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। সন্দীপ বাবু স্যার একটা প্রশ্ন করব। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ স্যার। মুখ চুন স্যার হয়ে ওই গেছে। আমি জানতে চাইছিলাম আপনি যে নাথিং স্যার, আমি জানতে চাইছিলাম স্যার আপনি যে ইনফরমেশন গুলো দিলেন, ধরুন আমরা ওই লাইটে যাওয়ার যে অপশনটা যেটা পাই, যদি আমরা ব্রাইট লাইটে না গিয়ে, তখন কি আমাদের কাছে এই সেন্সটা থাকবে, এই নলেজটা থাকবে যে আমরা ওই লাইটের দিকে না গিয়ে আমরা যে আপনি যে ব্ল্যাক লাইটের মধ্যে যেটা বলছিলেন ছোট সূক্ষ্ম আলো, সেদিকে আমরা যেতে পারি, এরকম ডিসিশন কি আমরা নিতে পারি আপনার এই ইনফরমেশনের মাথায় রেখে? হ্যাঁ, সেটার জন্য রেগুলার চর্চা করতে হবে। আমি যে এই যন্ত্রটা ওকে, বানিয়েছি, অ্যাকচুয়ালি এটা এই কারণেই বানিয়েছি, ইয়েস স্যার। এতে যাতে কোনো রকম প্যারাসাইটিক এনার্জি আমাদের উপর আক্রমণ না করে, ওকে স্যার। আর আর আরেকটা আমাদের যাতে আরেকটা কোয়েশ্চেন চক্রগুলো স্যার। ব্যালেন্সে থাকে। হ্যাঁ বলুন। ওকে স্যার। আর একটা জিনিস জানার ছিল যে এই যে দেবতারা, যেটা আপনি বললেন কৃষ্ণ গীতাতেও একটা ইন্ডিকেশন দিয়েছিল, ঠিক আছে? তো এটা আমি জানতে চাইছিলাম যে আমরা তো ম্যাট্রিক্স এর মধ্যে, তো এই যে এত দেবদেবী লক্ষ্মী গণেশ কার্তিক, এরাও কি ম্যাট্রিক্স এর মধ্যে ওই যে দেবতাদের যে একটা স্থান দেখাচ্ছেন যেখানে আমরা 1000 বছর থেকে আবার ব্যাক করে আসতে পারি, এরা কি সেই ম্যাট্রিক্স এর আন্ডারে সেটা পড়ছে? এটা কি, কারণ এরাও তো আসছে পৃথিবীতে, এরাও জন্ম নিচ্ছে, মৃত্যু নিচ্ছে, মানে কিছু কৃষ্ণের কিছু যে দেবতা পড়ে, ইনফরমেশনটা আমরা পাচ্ছি ম্যাট্রিক্স। কিছু 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 আচ্ছা, পড়ে। যেমন ইন্দ্র। ওকে, ইন্দ্র হলো একটা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর মতো পদের নাম, বোঝা গেল? আচ্ছা, ওটা সময় সময় চেঞ্জ হয়। কিছু হ্যাঁ কিছু স্যার, আছে দেবীর যেটা মানে ট্রান্সফারেবল, আর কিছু কিছু আছে যেটা ফিক্সড, সেটা আমাদেরই প্রকৃত স্বরূপের রূপ। এটা ব্যাপারটা কোয়াইট কনফিউজিং, কোয়েশ্চেনটা খুবই ভালো, কিন্তু এখন এই মুহূর্তে বিভেদ করা ওকে মুশকিল। স্যার, তাও কিছুটা রাস্তা আছে, যে কিছু কিছু হলো পদের নাম, যেমন ইন্দ্র একটা পদের নাম। তারপরে হ্যাঁ স্যার, বিভিন্ন রকম যে ভায়োলেট ফায়ার, গোল্ড ফায়ার যেগুলো সব থাকে, সেগুলো সব এক একটা লেয়ারগুলো পদের নাম। ওখানে যারা আসে তারা চেঞ্জ হয়, একটা সময় পরে তাদের মন্ত্রিত্বের অবসর হয়, আবার নতুন মন্ত্রী হিসেবে নতুন দেবতা আসে। ওটা ওটা কিছু ট্রান্সফারেবল হয়, কিছু ফিক্স হয়, আর কিছু আউটসাইড অফ দ্য ম্যাট্রিক্স হয়, আর কিছু পরম তত্ত্ব হয় যেটা আমাদেরই রূপ, বাস। তার মানে সেক্ষেত্রে কৃষ্ণকে আমরা এর থেকে ম্যাট্রিক্স এর থেকে আউট অফ দ্য ম্যাট্রিক্স বলতে পারি, তাই তো? উনি এটার মধ্যে পড়েন না, তাই তো? হ্যাঁ, কিন্তু হ্যাঁ স্যার, উনি ওইটা অন্তত বলেননি যে আমরা বন্দি আছি। স্যার ওকে, ওকে স্যার, স্যার একটা কোয়েশ্চেন থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদের থ্যাংক তো ইউ। এমনি স্যার ভুলভাল আমি কিছু বলতে চাইছিলাম। মিথ্যে হ্যাঁ, বলে নিহার বাবু বলুন। স্যার শোনা যায়? হ্যাঁ শোনা যায়, নিহার বাবু। হ্যাঁ স্যার, আমি আসলে জুমে জয়েন করতে পারছিলাম না, কিন্তু এইমাত্র জয়েন করলাম। আপনার মেন সাথে কথাটা বলুন, প্রশ্নটা বলুন। দিন কথাই হয়নি স্যার। তো যাই হোক, ওই আপনার যে ভিডিও গুলা প্রথম থেকে আমি তো, হ্যাঁ স্যার আমি বলছিলাম যে আপনি যে আজকে ক্লাসটা করালেন, কালকে ক্লাসটা করালেন, নিহার বাবু আপনাকে আমি মিউট করলাম কারণ আপনার আওয়াজ আসছে না। বাপরে বাপ, নিহার বাবু আপনাকে আমি মিউট করলাম, মিউট করেও কিছু আমার লাভ হলো না। এ ভগবান, আমি মিউট করতে পারছি না। আমার তো এটাই এখানেই থেকে যায় যে কৃষ্ণ কি আদৌ অন্য ইউনিভার্স থেকে। নিহার বাবু আপনার জবে স্যার আমি তো মিউট হয়ে গেলাম। মিউট হননি, আপনার গ্লিচ হয়েছে। এই দেখুন, এটা গ্লিচ বলে, বুঝতে পারলেন? আমি নিহার বাবুকে মিউট করে দিয়েছি, মানে আমি নিহার বাবু ধরুন মেমোরি অফ করে দিয়েছি। এখানে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ পেয়ে গেলেন, ঠিক আছে? মেমোরি অফ করে দিয়েছি, কিন্তু আমার সফটওয়্যার এখানে কাজ করছে না। তার সত্ত্বেও এখানে দেখাচ্ছে যে নিহার বাবুর মেমোরি মানে মাইক অফ হয়ে গেছে। তার সত্ত্বেও নিহার বাবু কথা বলছে, আমরা শুনতে পাচ্ছি।
এইটাকেই বলা হয় সফটওয়্যারের ভ্রান্তি বা সফটওয়্যারের মধ্যে কিছু গ্লিচ। এর জন্যই কিছু না কিছু ইনফরমেশন লিক হয়ে যায়। এবার নিহারবাবু যদি বলতো এখন ধুত বলে একটা যদি গালাগাল পেড়ে দিত যে আমার কথা শোনেই না, সেটাও চলে আসতো। বোঝা গেল? তো এটা গ্লিচটা আপনারা প্র্যাকটিক্যালি বুঝে গেলেন যে গ্লিচ কি জিনিস। আমি এখান থেকে মিউট করে দিয়েছি, এখানে মিউট দেখাচ্ছে, নিহারবাবু কিন্তু কথা বলে যাচ্ছে, কন্টিনিউয়াস নিহারবাবুর কথা আসছে। বোঝা গেল? এটা হলো গ্লিচ। এরকমই সফটওয়্যারে গ্লিচ হয়। প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিচ্ছে, নিশ্চয়ই কেউ সাহায্য করছে এগুলো হতে। আচ্ছা, আর কেউ প্রশ্ন করবেন? হ্যাঁ বলুন। বলছি যে আমাদের তো ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাওয়া হলো, আমরা তো আমাদের আগে প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে আমাদের পরিবারের মধ্যেই জন্মাবো, এরকম বললেন। কিন্তু অনেকের যেমন বলে আমি পশু হব, পাখি হব, এটা কি সম্ভব হয় নাকি মানুষই হয়ে জন্মাবে? আপনার মেন কথা হলো যে আমাকে বেরোতে হবে, মানে রেমেডি। এখন কে পশু হয়, কে গুবড়ে পোকা হয়ে জন্মাবে, সেটা আলোচনার বিষয় কি? ওটা বলেন যে বাঘ ছাগল হবে না, এরকম ধরনের একটা যে শুনলাম, ওই জন্য জিজ্ঞাসা করছি। হ্যাঁ, হতে পারে, কিন্তু এটা এই নয়, ম্যাক্সিমাম হলো রেমেডিয়াল কোশ্চেন করুন। আচ্ছা। স্যার বলবো? সবার বেনিফিট হয়। হ্যাঁ বলুন। স্যার বলবো? স্যার আপনি বললেন যে এরকম হয় যে আমাদের লাইফে কখনো এরকম আসে ঝামেলা করার জন্য, আবার কেউ আসে আমাদেরকে হেল্প করার জন্য। তো এরকম হতে পারে যে একটা আত্মার উপরে অনেকগুলো এন্টিটির বাস হতে পারে, তার আমাদের ফ্যামিলির মধ্যেই রয়েছে, মানে সমানে সে আমাদের এনার্জি খাচ্ছে। হ্যাঁ, আপনাকে যে পার্সোনাল লেভেলে আমি ওটা বলে দিয়েছিলাম অনেক কাল আগে। আপনি যেটা শুনতে চাইছেন সেটার প্রতি আমার হ্যাঁ আছে। আর একটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে মানুষ তো এরকমও আছে আমাদের লাইফে, অনেকে হেল্প করতে আসে, এবার সেটা তো মানুষ হিসেবে না, সেটা তো হতে পারে স্পিরিট বা আত্মা। তো এবার সেটাতে মানে আমাদের অনেক কোয়েশ্চেনগুলো না খাতায় লিখুন, টাইম নষ্ট হচ্ছে। আমাদেরকে তো অনেকে জীবনে তো মানে করতে আসে, তো সেটা তো মানে সে স্পিরিট না আত্মা, বা আমাদেরকে অ্যাকচুয়ালি এই হিসেবে হেল্প করতে আসছে না, ওরা কোনো মানুষ হিসেবে হেল্প এত কিছু মানে বুঝে লাভ নেই। মেন হলো যে আপনি আপনার বিহেভিয়ার, আপনার অরা এবং আপনার এনার্জি ফিল্ড ঠিক করবেন। জগতের হামলা, জগতের সাহায্য চলতেই থাকবে। আপনি সেটাকে জেনে কি করবেন? যদি একটা নন প্লেয়ার ক্যারেক্টার যদি এখন আপনাকে সাহায্য করতে আসে, আপনি কি এখন তাকে বিচার করতে বসবেন না তার সাহায্য নেবেন প্র্যাকটিক্যাল লাইফে? কিন্তু আপনি আপনার হেল্প পাই তো অবশ্যই হেল্প কেন নেবেন না, সবার থেকে হেল্প নেবেন। স্যার বলছি, মেডিটেশন কি এর একটা ভালো দিক হতে পারে যে এই সব থেকে বাঁচতে, মানে ডেইলি মেডিটেশন? কোনো দরকার নেই, যে বাঁচার চেষ্টা করবে সেই তো ফেঁসে যাবে। আচ্ছা। এরা তো ইমোশনের উপর কাজ করে। আপনারা শুনলেন, সবাই খুব ভালোভাবে খেয়াল রাখুন, না এতে ভয় পাবেন, না এতে টেনশন করবেন, না এতে ফ্রিকোয়েন্সি দেবেন। যেই ভয় পেয়ে যাবেন, যেই চিন্তায় পড়ে যাবেন, যেই পড়ে যাবেন, আপনার এনার্জি খেয়ে নেবেন। সিস্টেমটাই ভয়ের আর ফ্রিকোয়েন্সি গুলো খায়। আপনি জেনারেল থাকবেন, ওকে শুনলাম, যে মানে সবকিছু আমি জেনে নিলাম, আমি বুঝে নিলাম যে আসল কি সত্যি কি। কোনোদিনও মাথার মধ্যে প্রোগ্রামিং ঢোকাবেন না যে আপনি ট্র্যাপে আছেন এবং ট্র্যাপ থেকে বেরোতে হবে। আপনি এটুকুনি রাখুন যে আই অ্যাম অলওয়েজ ফ্রি। হ্যাঁ, মানে যা শুনে রেখেছি কিন্তু যেমন ছিল তেমন আছে, কিছু বোঝানোর দরকার নেই, কিছু করার দরকার। স্যার একটা রিকোয়েস্ট, যে একদিন একটু প্রাণায়াম একটু শিখিয়ে দেবেন স্যার, ঠিকভাবে একদিন একটু ক্লাস করিয়ে দেবেন প্রাণায়ামে। আমি আগে নিজে শিখি, তারপর আমি শেখাবো, অবশ্যই আমি শেখাবো, আগে আমি নিজে করি। আচ্ছা স্যার বলছিলাম যে হোয়াইট টানেলের মধ্যে যদি কেউ না যায়, ব্ল্যাক যে জায়গাটা বললেন সেখানে যদি যায়, তাহলে সেটা কোথায় যাচ্ছে? সেটা কি সেই ভগবানের জায়গাটাতে যাচ্ছে? রিয়েল ম্যাট্রিক্সে। স্যার যে বললেন যে আমাদের সম্মতি চায় যে নিয়ে যাওয়ার জন্য যারা আসেন, তা হঠাৎ মৃত্যু, সাডেন ডেথ, অ্যাক্সিডেন্ট, জলে ডোবা, এগুলোতে কি সেটা হয় কিছু? মনে হয় চাইবেই তো, ওখানেও সম্মতি চায়, সবেতে সম্মতি চায়, উইথাউট সম্মতি নিয়ে যেতে পারবে না। আচ্ছা। Can I ask something? রূপাদি বলুন। ওই ব্ল্যাক ওই ডাইরেকশনে যদি আমি যাই, ওখানে মানে আমি কিভাবে জানবো যে ওটা ভুল জায়গা না? কারণ সাদা জায়গায় তো, আলোকিত জায়গায় তো সবসময় মেডিটেশনের করি, সবকিছু ভালো লাগে। ওখানে অন্তত যে এন্টিটি আছে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আপনাকে ওখানে ওয়েটও করতে বলছে অনেকে, যে ওয়েট করুন, অন্তত
কোথাও না যান, অন্তত যেখানে যেতে বলছে সেখানে যাবেন না, কারণ সেখানে নিয়ে যাওয়ার জন্য তো আপনাকে এক ধরনের মিসগাইড করার চেষ্টা করছে, আপনি বুঝে যাবেন যখন আপনার কাছে নলেজ থাকবে। ঠিক আছে, ওখানে ওয়েট করলেও আপনার তখন যে ভেতরের যে ইনার কনসাসনেস আছে সেই আপনাকে গাইড করবে, যখন তাদের ইনফ্লুয়েন্সটা আপনার থেকে বিদায় নেবে তখন আর আপনাকে ডার্ক সাইডের দিকেও যেতে হবে না, কিছু সাইডের, সেটা তখন আপনার ইনার গাইডেন্স আপনাকে ঠিক নিয়ে যাবে। হ্যাঁ স্যার, এটা আপনি ঠিক বলেছেন। ওই আমার টানে- মেডিটেশনে এইরকম আমি ঘটতে দেখেছি যে ওকে, আর কেউ? আমাদের বলছি আমাদের পূর্বপুরুষদের উত্তম গতির জন্য আমরা কি করতে পারি? দান পুণ্য করতে পারেন, তাদের জন্য পুণ্য কর্ম করে তাদেরকে অর্পণ করতে পারেন, যে আমি এখান থেকে পুণ্য কর্ম, আপনি তাদেরকে স্মরণ করে যে আমি এই যে এখান থেকে যা পুণ্য অর্জন করব আমার পিতৃপুরুষদের পুণ্যালোকে তৃপ্ত করুক, মানে তারা যে ম্যাট্রিক্সে ফেঁসে গেছে অলরেডি, তাদেরকে যেখানেই তারা থাক এইটা কুরিয়ারের মতো তাদের কাছে সৌভাগ্য রূপে ট্রান্সফার হয়ে যাবে। স্যার আমি একটা কোশ্চেন করবো স্যার। আমি তো জানছি না তাদের নাম জানার দরকার নেই, স্যার পরিবারের মধ্যে আপনার যে শরীরের ডিএনএ জানে। স্যার পরিবারের মধ্যে যে এই যে সোললেস বিংরা যারা থাকছে, যাদের কাছ থেকে এনার্জিটা মানে চলে যাচ্ছে, খেয়ে নিচ্ছে, পরিবারের মধ্যেই তো তারা থাকছে, এবার সেই জায়গাটাকে কি করে রোধ করা যায় স্যার? সোললেস বিইং এর ব্যাপারটা, আপনি প্যারাসাইটিক যে এনার্জিগুলো আপনি তারা তো মেনলি ওই খুঁচিয়ে ঘা করে এনার্জিটা খায়। মহিলাদের ক্ষেত্রে সব থেকে অসুবিধা এটাই, কারণ মহিলারা সেন্টিমেন্টাল হয়, প্রচন্ড ইমোশনাল তো মহিলারা, ওটাই ওদের পরীক্ষা। প্রতিনিয়ত হয় এরকম। সোললেস বিইং তো আমরাও হতে পারি, আমিও হতে পারি এরকম। হ্যাঁ হতেও পারেন, হ্যাঁ সেটা কোনো খারাপ কিছু তো না। সোললেস বিইং কোনো ধর্ম প্রচারকও হতে পারে, যে হয়তো লক্ষ লক্ষ মানুষের পরিপোষণ করছে। হ্যাঁ, নিজেকে ব্যালেন্স করে চলতে হবে বোধহয়। বাস, ভালো তো, অন্তত ঝামেলায় বারবার ফিরে আসতে হবে না, যত ঝামেলা স্পিরিট বিইং এর। বুঝে গেলে অ্যাভয়েড করে যাবে। স্যার ওখানটা ব্যালেন্স কি করে করা যায়? তার নিজেকে ইমোশন হওয়া যাবে না এবং দুঃখ পাওয়া যাবে না, যে যাই করুক। না না না, একটু গন্ডারের চামড়াকে ডেভেলপ করতে হবে। গন্ডারের একটা ছবি ঘরের মধ্যে টাঙিয়ে দেবেন। স্যার আমি বলবো, স্যার আমাদেরকে শিখিয়ে দেন কেমন করে করতে হয়। স্যার শোনা যায়? একটা ছবিটা, শোনা যায় স্যার? হ্যাঁ নবিউল বাবু বলুন। জি, আমার একটা প্রশ্ন জানার জন্য স্যার, যেটা হচ্ছে যে আমরা যে অ্যাসেন্ডেড মাস্টার যাদেরকে বলি, যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তারা দেব, অনেকে ম্যাট্রিক্সের পার্ট, অনেকে বেরিয়ে গেছে, কিন্তু তাদের একটা নকল কপি বানিয়ে হয়তো ম্যাট্রিক্সে রাখা হয়েছে, অথবা তারাও হয়তো আছে এবং তার পাশাপাশি নকল ক্লোন কপিও বানানো হয়েছে। অনেক সময় হয়তো তারাই চলে আসে এবং তারা তাদের পরিচয় দেয় এবং সাহায্য করে। সাধারণত যারা নকল কপি হবে তারা আপনার থেকে এনার্জি খাওয়ার জন্য আসবে, সেজন্য সে আপনার থেকে আরও বেশি ভক্তি এবং ফেভারকে চাহিদা করবে এবং আপনাকে ঋণী করার জন্য বারংবার ইন্টেনশনালি মুখে না বললেও তাদের অ্যাক্টিভিটিস এবং ইনার ইচ্ছা দিয়ে বুঝিয়ে দেবে যে আপনাকে সে ট্র্যাপ করতে চাইছে। তো তখন বুঝে যেতে হবে, আদারওয়াইজ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি হেল্প নিতে পারেন। স্যার অ্যাঞ্জেল কারা তাহলে? স্যার অ্যাঞ্জেলটা তো সবসময় আমাদের হেল্প করছে। অ্যাঞ্জেল, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে অ্যাঞ্জেল আমরাই, আমাদের হায়ার লেভেলে যে আমাদের রূপ আছে সেগুলোই অ্যাঞ্জেল। আর কিছু আছে ম্যাট্রিক্সের পার্ট, নকল আর্কঅ্যাঞ্জেল মাইকেলও আছে, নকল আপনার আছে, মেটাট্রন আছে। এই জগৎটাকে, নকল জগৎটাকে তৈরি করতে মেটাট্রনের সব থেকে বড় ভূমিকা আছে, এবং মেটাট্রনই এই যে ডেথ ট্র্যাপটা মেটাট্রনই বানিয়েছে, যেটা আমাদের ম্যাট্রিক্সের মেটাট্রন, যেটা ম্যাট্রিক্সের বাইরের মেটাট্রন সে ঠিক আছে। তাহলে স্যার আমরা যখন অ্যাঞ্জেল কল করে হিলিং করি বা কোনো হেল্প চাই, তখন কি তাহলে নকলরাই আসে না আসলরা নকল আসে? থেকে হোক আর আসলরা হোক, শরীর ঠিক করা নিয়ে কথা, তো শরীর ঠিক হয়ে গেল ছেড়ে দিন। বাপরে বাপ। আমরা ভাবি কোনো একটা দেশের প্রধানমন্ত্রী যদি আমাদের দেশের বা অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী, আমরা কি ভাবি একটা ব্যক্তি, অ্যাকচুয়ালি এরা একটা গ্রুপ অফ পিপল। কোনো দেশের প্রধানমন্ত্রী একটা নয়, গ্রুপ অফ পিপল প্রধানমন্ত্রী হয়, একই দেখতে একই রকম। স্যার এটা কি করে সম্ভব স্যার? নরেন্দ্র মোদী অনেক কটা। এইসব নাম বলবেন না, এই জন্য আমি কিছু বলি না, আর ইনফরমেশন আমি চাইলেও দিই না। বলতে পারি? হ্যাঁ বলুন। এর ভিতরে যে নিরামিষ খাবারে পাপ পুণ্য এটা কি নির্ভর করে? নির্ভর করে, আবার করেও না। যদি আপনার কার্মিক থিওরির ওপর
সাবকনসিয়াস প্যাটার্নে বিশ্বাস থাকে তাহলে নির্ভর করে, আর যদি কার্মিক থিওরির উপর সাবকনসিয়াস প্যাটার্ন থেকে বিশ্বাস উইথড্র করে নিতে পারেন বা না থাকে তাহলে করে না। যেমন আপনি দেখুন কোনো একটা ওষুধ বানালো যেগুলো ছুঁচে করে শরীরে গুঁজে দেয়, সেটাতে কয়েক লক্ষ লোক প্যারালাইজ হয়ে গেল, যে বানালো সে এখনো কিন্তু হেলিকপ্টারে করে বহাল তবিয়তে শরীর ভালো রেখে ছুটছে, আর যারা নিয়ে নিল তারা শুয়ে পড়লো। তো তাদের পাপের ভার যদি সে আর কবে পাবে? একজনকে আপনি আপনার শ্বশুরকে দেখলেন না, তার জন্য বুড়ো বয়সে পঙ্গু হয়ে জীবনযাপন করলেন, আর ও তো কতজনের শ্বশুরকেই ধ্বংস করে দিল, তাও দেখুন বুড়ো বয়সে চাঙ্গা হয়ে ছুটছে। তো ম্যাটার করে এটা, কার্মিক থিওরি ম্যান টু ম্যান ভ্যারি করে, যে সে কতটা নেয় আর কতটাকে বর্জন করতে শিখে গেছে। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারলাম। স্যার আমি একটা কথা বলবো। স্যার বলবো? বলুন স্যার বলছি যে আপনি যেটা বললেন যে আমাদের এই যে দেশের বা উপমহাদেশে বড় বড় মাথারা আছেন তারা অনেক হতে পারে সংখ্যায়, এনারা কি এইসব ব্যাপারে আগে খুব জ্ঞান অর্জন করে নেন তারপরে আসেন? হ্যাঁ, এদের ট্রেনিং হয়, কয়েক দশক ধরে ট্রেনিং হয়, এদের স্টোরি তৈরি করা হয়, এরা একটা স্ক্রিপ্ট নিয়ে জন্মায়, এদের স্টোরি তৈরি করা হয়। ঠিক আছে, আচ্ছা এই যন্ত্রটা কালকে অ্যাক্টিভেশন করা শিখিয়ে দেবো। এটা অ্যাকচুয়ালি যেটা সবাইকে আমি ফ্রি অফ কস্ট দেবো, আর যারা ইউটিউবে দেখছেন তারা ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে এই যন্ত্রটা হোয়াটসঅ্যাপে এসে চাইতে পারেন। তা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার লিখে দিচ্ছি। বাংলাদেশের যারা 91 দেবেন সামনে, আর যারা বাংলাদেশের নয় তারা 9830883012। তো এই যে যন্ত্রটার আমি আজকে কাজকে বুঝিয়ে দিচ্ছি, এই যন্ত্রটার কাজ আমি বুঝিয়ে দিচ্ছি। এই যন্ত্রটার মধ্যে এমন করা আছে যাতে করে আপনাকে কোনো রকম প্যারাসাইটিক এনার্জি, যেগুলো আমরা জানলাম যারা এসে ধরে করে, ওগুলো থেকে আপনাকে রক্ষা করবে। এই যন্ত্রটার মধ্যে এতটাই পাওয়ার আছে, অনেক সময় আপনার ইরিটেশন তৈরি হতে পারে। ইরিটেশন যদি তৈরি হয় তাহলে নেরুডার সিরিজের যে ভিডিওতে যে গোলাপি রঙের যন্ত্রটা এর আগে সবার কাছে প্রিন্ট আউট করা আছে, ওইটাকেই ব্যবহার করবেন। এটা অতিরিক্ত বেশি অ্যাম্পলিফাইড পাওয়ার হওয়ার জন্য এটা আমাদের প্যারাসাইটিক এনার্জি থেকে রক্ষা করতে পারে। আর যদি কোনো ইরিটেশন এটা তৈরি করে বাই চান্স, তাহলে এটাকে আপনারা জাস্ট উল্টো দিকে করে রেখে দেবেন, তো এটা টোটালি 100% ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। উল্টে দেবেন, মানে রঙিন দিকটা মাটির দিকে থাকবে। আর এটাকে আমরা কালকে, আপনারা যারা প্রিন্ট এখন করেননি করে নেবেন, আমি কালকে এটার ব্যবহার শিখিয়ে দেবো। স্যার এটা কি ফ্যামিলি এক একজনের জন্য এক একটা করলে হবে না, একজনের নামে করলেই হবে? যে করছে না এই ক্লাসটা তার নামে করা উচিত নয়, তার অস্বস্তি শুরু হয়ে গেলে। আচ্ছা আচ্ছা, করলে সবসময় আলাদা আলাদা করবেন। হ্যাঁ আলাদা করে। অ্যাম্পলিফাইড এনার্জি আছে যে আপনি যদি সবার নিয়ে এখন বানাতে থাকেন অসুবিধা করতে পারে। হয়তো সেই সব জিনিস নিয়ে জানিই না। আমি কেন 3 দিন ধরে ক্লাস করানোর পর যন্ত্রটা দিয়ে বলতাম এর উপর জল রেখে পান করে নিন, চার্জ হয়ে যাবে জলটা। না 3 ঘন্টা 6 ঘন্টার ক্লাস করানোর কোনো মানেই হতো না। দেখি আর কি পড়ানো যেতে পারে। স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ স্যার, আগে জেমিসন নেরুডোর যখন যন্ত্রটা দিয়েছিলেন সেটার সাথে তো এটার অনেক মিল আছে। তো এখন যদি নতুন এই যন্ত্রটা ব্যবহার করি বা এটাকেই নিয়মিত প্রোগ্রাম করি, তাহলে তো আমাদের আগেরটা নিশ্চয়ই করার দরকার হবে না। হ্যাঁ, এটার মধ্যে নেরুডারটাও অ্যাড আছে। এজন্যই স্যার, তাহলে এটাই তো এখন লাস্ট আপডেট, আমরা এটাই ব্যবহার করি নাকি? লাস্ট আপডেট এটাই ব্যবহার করা যেতে পারে। থ্যাংক ইউ স্যার। চলুন, ওকে স্যার আমি দাঁড়ান আর একটু পড়িয়ে দিই, আমার ঘুম পেয়েছে। ঘুমিয়ে পড়লে হয়ে গেল। সব এন্টিটিস, জিন বলা হয় ইসলামে, এরা সব লোয়ার এন্টিটিস। এগুলো আমাদের মানে করে। এখানে মনে হয় ঋষি অরবিন্দর 2টো লাইন ছিল। হ্যাঁ, এ দেখুন, শ্রী অরবিন্দ ওয়াজ অ্যান ইন্ডিয়ান সেজ হু ফাউন্ডেড ইন্টিগ্রাল যোগা। তিনি বলেছিলেন ইট মানে হলো দ্য অ্যাডভার্স ফোর্স, মানে বিরোধী শক্তি। ইট ইজ দ্য পাওয়ার দ্যাট কিপস আপ ইগনোরেন্স অ্যান্ড ডার্কনেস ইন দ্য ওয়ার্ল্ড। এই সেই শক্তি যে অজ্ঞতা অথবা অন্ধকার জগতে বজায় রাখে।
It can only be destroyed when mankind is no longer in love with ignorance. এটা একমাত্র ডিস্ট্রয় করা যেতে পারে যখন মানুষের মধ্যে থেকে অন্ধকারের প্রতি আর কোনো ভালোবাসা বাকি থাকবে না। অ্যান্ড ডার্কনেস, অন্ধকার আর অজ্ঞানতার ভালোবাসা থেকে সে যখন নিজেকে মুক্ত করতে পারবে তখনই এরা ধ্বংস হয়ে যাবে। ইচ সাধক মানে প্রত্যেকটা সাধককে হ্যাজ টু পুশ ইট আউট অফ কন্ট্যাক্ট উইথ হিজ বিইং, নিজের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য কন্টিনিউয়াস চেষ্টা করতে হবে। যেটা বলছি যে আমাদের ম্যাট্রিক্সের বাইরে যে ট্রু সেলফ আছে তার সঙ্গে। ওয়েন ইট হ্যাজ গন ফ্রম হিম, যখন এটা তার সঙ্গে হয়ে যাবে, দেন দেয়ার উইল বি নো লঙ্গার এনি সিরিয়াস ডিফিকাল্টিস ইন হিজ সাধনা, তার জীবনের সাধনাতে আর কোনো বিশেষ শক্তিশালী কঠিনতা থাকবে না, মানে তার সাধনা তখন হয়ে যাবে। পরে এখানে অনেক ঋষি অরবিন্দর অনেকগুলো কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, রুডল্ফ স্টেনারও বলেছে যে স্পিরিচুয়াল রিয়ালম থেকে আমাদের অ্যাংজাইটি, ফিয়ারের সমস্ত নেগেটিভ এনার্জিগুলো এরা খায়। তো এই ক্লাসটা করার পরও যদি আপনার ভেতর থেকে ভয় সৃষ্টি হয়, অ্যাংজাইটি সৃষ্টি হয়, সেটা উচিত নয়। এটা জানানো হলো আপনাকে কত বড় গিফট। আপনি এই নলেজটাকে নিয়ে ভয় পাচ্ছেন কেন? অনেকে বলছে আমার ভয় পাচ্ছে, চারদিকে মানুষ দেখলে ভয় পান না, ভয় পাওয়ার কিছু নেই, আনন্দ পাওয়ারও কিছু নেই। এটা আপনাকে জাস্ট স্টেট অফ মাইন্ডের মধ্যে দেওয়া হলো, বীজ দেওয়া হলো, এটাকে আপনি গ্রো করুন, হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন। যদি আপনাকে কেউ এটা জন্মের পরই জানিয়ে দিত, আজকে কি আপনার এটা শুনে বলে এত ছোটবেলা থেকে জানি, মা বলে বলে কান পচিয়ে দিয়েছে, এতদিন মা বলেনি বলে আজকে আপনাকে কান ধরে পড়াতে হচ্ছে। তো এটা তো আপনি যখন এটা 2 মাস 3 মাস আপনি কন্টিনিউয়াসলি এর সাধনায় থাকবেন, বুঝতে পারবেন, তখন তো হয়ে যাবে, আপনার মধ্যে চেতনা চলে আসবে। তো আপনি এখন থেকে ভয় পেয়ে গুটিয়ে যাচ্ছেনই বা কেন, আর এত আনন্দই বা কিসে? দুটোর মাঝখানে থাকুন, কোনো এখন ডিসিশন নিতে হবে না। আর এই একজন ভদ্রমহিলার একটা কোট পেয়েছি, জোরা নিয়েল হাডসন। উনি বলেছেন যে সমস্ত ভগবান শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করেন তারা হয় নিষ্ঠুর, সমস্ত ভগবান সাফারিং প্রদান করে কোনো কারণ ছাড়াই, না হলে তাদেরকেও পুজো করবে না। বৈষম্যমূলক অত্যাচারের মাধ্যমে মানুষ জানে ভয় কি, এবং ভয় হলো সবথেকে বড় ভক্তির ইমোশন, মানুষ ভয়েই ভক্তি করে। ইট ইজ দ্য স্টোনস ফর অল্টার্স, এটাই হলো ভগবানের বসার বেদির ভিত্তিপ্রস্তর ভয়, অ্যান্ড দ্য বিগিনিং অফ উইজডম, এবং জ্ঞানের সূচনা। হাফ গডস আর ওয়ার্শিপড ইন ওয়াইন অ্যান্ড ফ্লাওয়ার্স, অর্ধেক ভগবান মদ এবং ফুলকে অ্যাকসেপ্ট করে, আর যারা প্রকৃত ভগবান হয় তারা রক্ত গ্রহণ করে পুজোর জন্য। বড় কোট। কালকে আমরা জেসিল নিয়ে পড়বো, নতুন একটা টপিক থাকবে, আরো কিছু টপিক থাকবে, কালকে সেম টাইমে চলে আসবেন। এখানে হলো একটা বিং, এই বিংটা নিয়ে আগেও পড়িয়েছি। এই বিংটার নাম হলো ইয়ালদা বাহত। দেখুন স্পেলিংটা YALDABAOTH, ইয়ালদা বাহত। এ একটা হলো বলতে পারেন আমাদের যারা গভর্ন করে তারা হলো নাগবংশীয়, রেপটিলিয়ান্স। ঠিক আছে, নাগ সাপ। ইয়ালদা বাহত হলো একটা নাগ দেবতা, যাকে অন্ধ দেবতাও বলা হয়, যে ভগবানের তৈরি সৃষ্টি থেকে, মানে পরম ঈশ্বরের তৈরি সৃষ্টি থেকে আমাদের এই সৃষ্টিটাকে কপি পেস্ট বানিয়ে তার নিজের একটা জগৎ তৈরি করে সেটার মধ্যে আমাদেরকে ট্র্যাপ করে দিয়েছে। এবং সে চায় তার চেতনাই এখানে বিস্তার হোক, সেজন্য সে তার সমস্ত রকম ফ্রড, স্ক্যাম,
সমস্ত রকম তার ইমোশনাল টর্মেন্ট আমাদের উপর চালায়। সেটা এদেরকে আরকনসও বলা হয়, এদের গোষ্ঠীটাকে, যারা নেগেটিভ এন্টিটি তাদের গোষ্ঠীকে আরকনসও বলা হয়। আরকনসের স্পেলিং হলো ARCHONS। বলছে এরা এমনই এক ধরনের পরজীবী যারা মতিভ্রম সৃষ্টি করে এবং নিজেকে ঈশ্বর হিসেবে পোজ করে, মানে নিজেকে ঈশ্বর হিসেবে দেখায়, এবং আমাদের বাধ্য করে আমাদের চেতনাকে, যাতে করে আমাদেরকে সাবটারফিউজ করে আমাদের নেচারকে বুঝতে তাদের না দেয় এবং আমাদেরকে ঠকায়। ঠকায় ইন দ্য সেন্স, বুঝতেই পেরেছেন কি করে। এটা মোটামুটি আজকের আমার পড়ানো শেষ হলো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে মাইক অন করে করতে পারেন, তবে 5 মিনিটের বেশি প্রশ্ন নেবার মতো ক্ষমতা নেই, ঘুম পাচ্ছে। স্যার আমি নাম যে লিখেছি, সত্যব্রত বাবু বলুন। সত্যব্রত বাবু, হ্যাঁ স্যার আমি যে নামটা লিখেছি যন্ত্রে, ওইটা স্যার আপনার এখানে দেখলাম অল ক্যাপস আছে, আমারটা অল ক্যাপসে নেই, যেভাবে নাম লেখা বাংলায় লিখেছিলাম, অল ক্যাপসেই তো লিখতে বলেছিলাম, তো বাংলায় লিখেও পাঠিয়েছিলাম না, কোনো অসুবিধা নেই, অল ক্যাপসে না হলে কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আর কেউ? স্যার আপনি বললেন যে পূর্বপুরুষদের জন্য দান করার জন্য, কিন্তু আমাদের হিন্দুদের একটা মানে নিয়ম আছে যে কোনো একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা মুক্তির জন্য পিণ্ডদান দেওয়ার জন্য, তো সেটাতে কি করুন, তাদের সেটাও দান। সেটা দান নয় কে বলেছে? স্যার ওটাতে মুক্তি হয় তাদের? চেষ্টা আমাদের 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 তরফ থেকে আমরা করে দিলাম, এবার কি হয় না হয় আমি কি করবো? এই সিস্টেমের মধ্যে গ্লিচ থাকে, কিছুতেই কিছু হবে না। স্যার আরেকটা আপনি ব্যাপার আপনার চেষ্টা আছে, করে দিন। তো স্যার আরো হয় যে অনেক বাচ্চারা তো অনেক সময় মারা যায়, তাদের নাম দিয়ে তো আর সেখানে পিণ্ডদান তো হয়ে ওঠে না, তো তাদের জন্য কি করতে হয়? আপনার পরিবারে কেউ গেছে এরকম? স্যার, আমি হওয়ার আগে আমার মানে দিদি হয়েছিল, 3 দিনের মাথায় মারা গেছে, কিন্তু তাদের নামে তো পিণ্ডদানটা হয়। যথা নামে ও বাউনকে বলবেন, ব্রাহ্মণ করে দেবে। তা দিয়ে আসা হয় না, বাকিগুলো হয়ে গেছে, বাবার বা ঠাকুমার দিয়ে আসবে। স্যার কালকে কি আর কিছু রাখতে হবে ওই এনার্জি সার্কুলেশন যেটা দেখালেন করেছি? না, জল ফল রাখতে হবে না তো? জল হ্যাঁ না বলে দেবো, আপনি জল রাখতেও পারেন। কালকে মেডিটেশন থাকবে, কিছুটা পড়াশোনা থাকবে, তারপর মেডিটেশন। আচ্ছা স্যার কালপুরুষ বলছি তো। আর এত কোশ্চেন একজন নয়, অন্যদের চান্স দিন। আর কেউ? স্যার বলছি কাউকে পায়ে হাত দিয়ে প্রণাম করলে কি তার নেগেটিভিটি আমার কাছে চলে আসবে? আমি এরকম একটা শুনেছি কোথাও। সাধারণত ঝুঁকলে আমাদের মন ভালো হয়। আপনি যদি সেরকম কোনো সম্ভাবনা থাকে, পা ছোঁয়ার পর আপনি মাটিকে ছোবেন, তারপর উঠবেন, তাহলে এনার্জিটা যেটা আপনার কাছে আসছে ওটা ট্রান্সফার হয়ে যাবে। মানে ওনার পায়ে হাত দিয়ে তারপর মাটিতে স্পর্শ করবো? স্যার আমি কিছু বলবো? বলুন। হ্যালো স্যার, হ্যাঁ, কার জিনরা পেছনে কি কুকুর ডাকছে? হ্যাঁ জিনরা বলুন। কি মানুষের কোনো ক্ষতি করে? জিন কেউ এখানে ওইরকম নয়, সিস্টেমে সবাই ফেসে বসে আছে। জিনরা কি স্যার নেগেটিভ এন্টিটি? হ্যাঁ, বলা যেতে পারে। মানুষের জন্য তো অবশ্যই, তবে অনেকে সাহায্যও করতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার এটা কোশ্চেন করবো? বলুন। কালকে যে বললেন যে সিল নিয়ে পড়াবেন, ওটা কি করে রিমুভ করা হয় সেটাও তো শেখাবেন বলেছিলেন, কালকে শেখাবেন তো ওটা? হ্যাঁ, ওইটা ওই যন্ত্রের মাধ্যমেই হয়ে যাবে। ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আজকের মতো টাটা। থ্যাংক ইউ স্যার, সময় কোথা দিয়ে গড়িয়ে যায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, যত শুনি মনে হয় যেন ও আরো শুনি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। গুড নাইট। গুড নাইট স্যার।